আচ্ছা, তোমরা যারা প্রাইমারির জন্য যারা খাটাখাটনি করছো বা ইন্টারভিউ এর জন্য, তাদেরকে আমি কতগুলো জিনিস একটু দেখিয়ে দিই। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখবে। হুম হুম, একটু বলবে তোমরা, বলবে মানে চ্যাটও বলতে পারো যে আমার ল্যাপটপের স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? একটা স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমাকে চ্যাটের মাধ্যমে জানাও, না হলে এমনিও বলতে পারো। আহ, একটা স্ক্রিন কি, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে ঠিক আছে। তো এখানে দেখো আমি তোমাদের কতগুলো জিনিস একটু দেখিয়ে দিই। বেসিক্যালি কি হয়, বেসিক্যালি হচ্ছে যে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? মানে এমনি আমি চারটে ক্লাস মানে নিয়েছি, সেই চারটে ক্লাসে একটা আইডিয়া পেয়ে গেছো কিনা যে কি ধরনের কোশ্চিন বা কিরকম কি আসতে চলেছে, বা ডেমো আমরা কিভাবে বলবো, অন্যদেরটা দেখেও অন্তত বুঝতে পারা গেছে যে ডেমোটা কিরকম ভাবে বলা উচিত, বা ডেমোটা আমরা কি করে ইন্টারেস্টিং বানাতে পারবো সেটার আমি একটা আইডিয়া দিয়ে দিয়েছি। তো এইবার আমি যেটা তোমাদের দেখাতে চাইছি সেটা হচ্ছে তোমরা আশা করছি এই ব্যাচে সকলেই আমার অ্যাপে যুক্ত হয়ে গেছো, ঠিক আছে? তো আমি একটু আমি একটু তোমাদের এবিসি, হ্যাঁ, প্লাস, ইয়েস, আমি তোমাদের একটু এই যে তোমরা আহ, যে ব্যাচটাতে আছো সেই ব্যাচটা একটু বলে দিই। হ্যাঁ, তোমরা দেখবে প্রত্যেকে তোমাদের মোবাইলের মাধ্যমে অন্যরকম হবে, ঠিক আছে? তোমরা দেখবে প্রত্যেকে এই ডাব্লিউবি প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ, এই ব্যাচটাতে তোমরা দেখবে জয়েন হয়েছো। আমি বলেও দিয়েছিলাম গ্রুপে যে যদি কেউ জয়েন না হয়ে থাকো তাহলে আমাকে একটু জানাবে, আমি তোমাদের জয়েন করিয়ে দিব। তো এখানে দেখো 64টা কন্টেন্ট, এই কন্টেন্টগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তার মধ্যে ভিডিওস অপশানে গিয়ে আমি যাই, তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা দেখো, প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে দেখো আমি চারটে ক্লাস নিয়েছি তোমাদের। ইন্ট্রোডাকশন ক্লাস একটা, সেখানে আমি বলে দিয়েছি কি কি হওয়া উচিত, কীরকম কী করবো। লেকচার 2, সেখানেও আমরা কিছু ডেমো কিছু ছাত্রছাত্রী দিয়েছে, সেখানে আমি কিছু বলে দিয়েছি, রেকটিফাই করেছি। লেকচার 3-তে আমাদের সিলেবাস সম্পর্কে আইডিয়া দিয়েছি যে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5-এর বিভিন্ন ধরনের সিলেবাস কী হতে চলেছে আমাদের, বা আমরা কি কি পড়বো, প্রত্যেকটা লেসন, চ্যাপ্টার, পার্ট, এগুলো সব। আচ্ছা, লেকচার 4-এর আগের দিন আমি দেখবে কিছু কিছু অঙ্কের বলেছি যে কোশ্চিনের মাধ্যমে শুরু করতে পারো, তাহলে খুব ইন্টারেস্টিং লাগে। যেই জিনিসটা বিশেষ করে এখন যে এসএসসির ইন্টারভিউ চলছে, স্কুল সার্ভিস কমিশন, আমি কেন এসএসসির ইন্টারভিউ নিয়ে বলছি, কারণ ইন্টারভিউয়ের না কোনো সিলেবাস হয় না। এবং ইন্টারভিউয়ের সে এসএসসি বলো বা যে কোনো জায়গা বলো, ইন্টারভিউ হচ্ছে একটা অভিজ্ঞতা। তার ফলে যে কোনো ইন্টারভিউতে তুমি যদি জয়েন করো বা পার্ট হও, তাহলে দেখবে তোমার নিশ্চিতভাবে অভিজ্ঞতা বাড়বে। সেটা প্রাইমারি হোক, সেটা আপার প্রাইমারি হোক, সেটা গ্রুপ 3, গ্রুপ 2, সেটা এসএসসি, ইভেন সেটা যে কোনো ডাব্লিউবিসিএস বা বড় মাপের র্যাঙ্কেরও ইন্টারভিউ তুমি দেখো, একটা অভিজ্ঞতা এবং একটা টেনশনটা দেখবে কমবে আস্তে আস্তে। তার ফলে দেখবে যে আমি কিছু ভিডিও টিডিও দিচ্ছি স্কুল সার্ভিস কমিশনের, সেখানেও দেখবে প্রথম দিকে ইন্ট্রোডাকশনগুলো বা প্রথম দিকে কী ধরনের কোশ্চিন করছে বা অনেকের ইন্ট্রোডাকশন কীরকম হচ্ছে, সেগুলো থেকে একটা আইডিয়া পেতে পারো। এইবার যেটা বিষয় সেটা হচ্ছে এই চারটা লেকচার তো তোমরা দেখছো, বা যারা যারা নতুন জয়েন করেছো তারা দেখে নিতে পারবে এই অ্যাপের থ্রু। আর যেটা বিশেষ করে আমি বলেছিলাম যে আমি তোমাদের আরো কিছু মেটেরিয়াল একটা একটা করে দেবো, সেটা হচ্ছে দেখো এই অ্যারিথমেটিক ক্লাস যেটা আছে, সেই অ্যারিথমেটিক ক্লাসে আমি বলেছিলাম যে ম্যাথে অনেকের সমস্যা বলে ম্যাথমেটিক্সের কিছু বেসিক, তো দেখবে আমাদের 3জন স্যার আছে ইনক্লুডিং আমি। তো সেখানে দেখো 25, 25, 10, মানে টোটাল 60খানা ভিডিও। আমি বলবো না যে এত ভিডিও দেখার দরকার আছে, যদিও ভিডিওগুলো 1 ঘন্টা করে, 60 ঘন্টা, 60 ঘন্টা মানে ডেলি 2 ঘন্টা দেখলেও 30 দিন লাগবে। ম্যানেজেবল, মানে ম্যানেজ করতে পারো। কেন বলছি যে এই যে সিলেবাসটা যেটা আছে না, একদম মানে কি বলবো যে প্রাইমারিতে পড়াচ্ছ মানেই যে একদম ক্লাস 1, 2, 3, 4, 5-এর কোশ্চেন জিজ্ঞেস করবে সেটা না, তার বাইরেও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। মানে তুমি একটা প্রাইমারি টিচার হবে, তার মানে তুমি তো গ্র্যাজুয়েট, তাই না? তো সেই ক্ষেত্রে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং তুমি টিচার হচ্ছ, এবং তুমি যদি বলো না স্যার এটা 1 থেকে 5-এ আছে, এটা 6, 7, 8-এ নেই, ফলে আমি এটা জানি না, সেটা খুব খারাপ বা দৃষ্টিকটু। তো তার ফলে দেখবে যে আমার 25খানা ভিডিও আছে, সেখানে দেখো বিভিন্ন ধরনের নাম টাম লেখাও আছে। তুমি যেটা তোমার দরকার, তোমার যদি মনে হয় যে স্যার আমি এইচসিএফ বা এলসিএমটা জানি না, তাহলে এইচসিএফ বা এলসিএম দেখো লেকচার 17, 18, মানে এরকম সব নাম্বারই আছে, নাম্বারগুলো একটু উল্টোপাল্টা হতে পারে। তো এখান থেকে 1 থেকে শুরু করবে, 1 নম্বরিং। আচ্ছা, এখানে আমি অর্ডারটা সাজাতেও পারি, আমি সাজিয়ে দিলেই হয়ে যাবে এখানে। আচ্ছা, এখানে একটা সাজানো যায়, রিসেন্টলি নেম। আচ্ছা, এটা যেহেতু পরে অ্যাড হয়েছে, এটা একটু গন্ডগোল হয়েছে, ফিল্টার বাই ট্যাগ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা দেখবে কি হয়। তো 1 নম্বর লেকচার এই ধরো ইন্ট্রোডাকশন, তো এটা দরকার নেই। 2 নম্বর লেকচারে ধরো রিয়াল নাম্বার, মানে যাদের হয়তো নাম্বার নিয়ে সমস্যা আছে, যে নাম্বার স্যার কীরকম, তারা এটা দেখতে পারো, 40, 50 মিনিটের ক্লাস। আর 2 নম্বর, 3 নম্বর লেকচার রিয়াল নাম্বার, 4 নম্বর, 5 নম্বর, দেখো সব লেকচার সুন্দরভাবে দেওয়া আছে।
এই লেকচারগুলো তোমরা একটু করে নাও, ঠিক আছে? এবার এই লেকচারগুলো যদি করে নাও, তারপরে যদি তোমরা বলো স্যার আমাদেরকে স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দিন, আমি স্টাডি মেটেরিয়ালটাও তোমাকে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এর স্টাডি মেটেরিয়ালটা দিয়ে আমি দেখছি দিয়েছে কিনা, আমি দেখে নিচ্ছি। তারপর ধরো যে তোমাদের অ্যারিথমেটিক ক্লাসের ক্ষেত্রে ধরো আরও স্যার আছেন, বিভিন্ন স্যার আমাদেরই সব কোচিংয়ের। তো ইনি টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, ধরো গড় সম্পর্কে কোনো আইডিয়া নেই তোমার, তুমি অ্যাভারেজ সম্পর্কে জানো না, গড় একদম বেসিক জিনিস। তো গড়ের তুমি কোথা থেকে শুরু হয়েছে দেখো, গড় লেকচার নাম্বার 23, লেকচার নাম্বার 24, লেকচার নাম্বার 25, মানে অ্যাভারেজ পড়ানো হচ্ছে। তোমার ধরো ক্যালেন্ডার সম্পর্কে কোনো আইডিয়া নেই, ক্যালেন্ডারে অনেক অঙ্ক আছে, যদিও প্রাইমারির ক্ষেত্রে এগুলো আসবে না, ক্লক, বা তুমি হয়তো পার্টনারশিপ, এগুলো ধরো হয়তো লাভ ক্ষতি, তুমি লাভ ক্ষতি নিয়ে হয়তো কিছু জানো না, একদম বেসিক খুব নলেজ দরকার। প্রথমে একটা দুটো ক্লাস করলে দেখবে বেসিক নলেজ, তোমাকে তো আর গাদাগুচ্ছের অঙ্ক করতে হবে না, এগুলো তো প্রচুর অঙ্ক করানো আছে। তারপর ধরো তুমি সিম্পল ইন্টারেস্ট বা এই তোমার যেটা যেটা লাগবে, মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে অঙ্কটাকে একটু স্ট্রং করে যাও। কারণ প্রাইমারিতে তুমি পড়াতে যাচ্ছ 1 থেকে 5, মানে যে তুমি অঙ্কতে শুধু 1 থেকে 5 অবধি বা ক্লাস 1 থেকে 5 অবধি জানবে, তার বাইরে জানবে না, সেটা যাতে না হয়। তো এরকম বিভিন্ন, তারপর ধর আরেকজন স্যার আছে আমাদের কেডি স্যার, তিনি পার্সেন্টেজ, শতকরা, এরকম আসতেই পারে যে আচ্ছা শতকরা থেকে একটা অঙ্ক দিলাম। তো এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র হতে পারে, ঠিক আছে, পার্সেন্টেজ আছে, রেশিও, প্রপোর্শন। তো তোমাদের বিশেষ করে কিছু কিছু জিনিসকে পড়তেই হবে, যেমন রিয়াল নাম্বার সিস্টেম, তার ডিভিজিবিলিটি, যে ভাগফল, এই যে ধর ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এই জিনিসগুলো, এই যে ডিভিজিবিলিটি, লেকচার 6, লেকচার 7, লেকচার 8, লেকচার 10, সব কিছু, ফ্র্যাকশন, ভগ্নাংশ, সুন্দরভাবে সব কিছু আছে ম্যাথামেটিক্সে, এগুলো করো। দ্বিতীয়ত হচ্ছে ম্যাথামেটিক্সের পাশাপাশি আমি বলে দিই, আমার কিন্তু আরও মানে বাংলা ইংরেজিরও লেবো, মানে তুমি চিন্তা করো না যে স্যার শুধু অঙ্ক, এবার বাংলা ইংরেজিটা একটু দিন না। আমি বলে দিই বাংলা ইংরেজিরও সব কিছু আমাদের কাছে রেডি আছে, ঠিক আছে? আমি একটু বলে দিই, দেখিয়ে দিচ্ছি, আমি বাংলাটাও দিয়ে দেবো আজকালের মধ্যে, একদম সব তৈরি করে দিব। এবং তোমাদেরকে পড়তে হবে, ধরো আমি বাংলাতে ধরো গ্রুপ সি গ্রুপ ডি তো বেসিক জায়গা, এই জন্য এখান থেকে আমি দিচ্ছি। তো বাংলার ক্ষেত্রেও ধরো তুমি যদি মনে করো যে স্যার আমার বাংলাটা একটু উইক, আমি আবার ইংলিশটা একটু উইক, আমি ইংলিশের ক্ষেত্রে দিচ্ছি। ধরো ইংলিশের এই যে দেখো 37খানা ভিডিও আছে, সেই 37খানা ভিডিও যদি তুমি দেখো, তাহলে সেখানে দেখবে একদম লেকচার 1, মানে সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, এগুলো যদি তোমার আইডিয়া না থাকে তাহলে পড়তে পারো। আর্টিকেল, ভার, মানে কোন কার পরে কি হয়, ধরো একটা সাপোজ একটা ধরলো যে এটা অন হবে না ইন হবে, বা এরকম কিছু প্রিপোজিশন ধরলো, বা ধরো এরকম ধরলো যে এ হবে না অ্যান হবে না দি হবে। তো এরকম বিভিন্ন টেন্স সম্পর্কে আইডিয়া, মানে এই আইডিয়াগুলো কিন্তু দরকার, এবং এমনভাবে আমি তোমাদেরকে সব ভিডিওগুলো এগুলো সব দিয়ে দিব, যাতে করে এগুলো যদি একটু পড়ো না, একটু সময় দিতে হবে, এগুলো যদি একটু পড়ো, বিশ্বাস করে এত ভালো কনসেপ্ট তৈরি হবে। এগুলো কিন্তু আমি তোমাদের একদম ফ্রিতে দিচ্ছি, ফ্রিতে মানে হচ্ছে যে এটা একটা মানে একটা কি বলবো, যে অন্যান্য জায়গায় একটা কোর্স নিয়ে পারচেস করতে হয়, কিন্তু তোমরা যেহেতু প্রাইমারি ইন্টারভিউ দিবে, তোমাদের তো সিলেবাস নেই, সেজন্য আমি চেষ্টা করছি যে আমার যত যত জিনিসপত্র আছে সব কিছু তোমাদেরকে দিয়ে দিতে, যাতে করে তোমরা খুব ভালো প্রিপারেশন তৈরি করতে পারো। তো এর মধ্যে থেকে যেগুলো যেগুলো তোমাদের কিছু কিছু সহজ জিনিস যেগুলো ক্লাস 1 থেকে 5-এ লাগে, সেগুলো পড়ে যাবে। তার বাইরেও কিছু কিছু কনসেপ্ট তৈরি করে যাও। কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিব, কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের লেকচার আছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা আরও লেকচার হবে, আমি আস্তে আস্তে দিব। রিজনিং টিজনিং তোমাদের দরকার না। হ্যাঁ, জেনারেল নলেজ কিছুতে, জেনারেল নলেজ প্রচুর, 60খানা লেকচার, মানে এত শেষ করতে পারবে না। তো জেনারেল নলেজের ক্ষেত্রে কিছু পিডিএফ দিয়ে দেবো, এভাবে সুন্দরভাবে আমি তোমাদের কিন্তু সব কিছু দিয়ে দেবো। বুঝতে পারা গেছে? এবার ধরো তোমরা বলে স্যার আমার বাংলা দরকার, বাংলার বেসিক যে কনসেপ্ট, ব্যাকরণ ট্যাকরণ, এগুলো আমার দরকার। ঠিক আছে, আমার অ্যাপে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে, কারোর অ্যাপে যদি কিছু না দেখা যায় তো দেন আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে, দ্যাট ইজ নট এ প্রবলেম, ঠিক আছে? এই যে ধরো বাংলাতে কিছু ক্লাস আছে, বাংলাতে দিয়ে দিই, মানে একদম কমপ্লিট। এবং এরকমভাবে আমি তো বলছি, মানে আমি তো নিজে প্রত্যেকটা ক্লাস দেখি, এত সুন্দরভাবে সব কিছু বর্ণনা করে আমাদের টিচাররা, এত সুন্দরভাবে বেসিক, কারণ আমি প্রত্যেকে ইনস্ট্রাকশন আছে আমাদের টিচারদের, যে একদম বেসিক লেভেল থেকে পড়তে হবে, ওইভাবে পড়লে হবে না যে আমি সব জানি, একদম হবে না, আমাকে একদম বেসিক থেকে শুরু করতে হবে, এবং সেখান থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাবো। এবার তোমার যতটুকু দরকার, তুমি ধরো ভাবলে যে স্যার আমি বেসিকটা শিখে নিলাম, এবার এটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর, মানে এবার আমাকে অনেকে বলতে হয় স্যার কত দূর পড়বো, এর কোনো অ্যান্সার হয় না, মানে যারা তোমাকে বলে দিবে না যে এত দূর অবধি পড়ো, সে ভুল কথা বলছে। কারণ জানার কোনো শেষ নাই, ইন্টারভিউর কোনো শেষ নাই, তুমি যতটা ম্যানেজ করতে পারো, তোমার হাতে সময় আছে, তুমি যতটা ম্যানেজ করতে, যেমন এই যে বেঙ্গলি ধরো, বেঙ্গলির ক্ষেত্রে কি আছে, বেঙ্গলির ক্ষেত্রে ধরো ধরো বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল আছে, লেকচার আছে, খুব সুন্দর সুন্দর জিনিস, ধরো লেকচার আছে, ঠিক আছে? এই যে ধরো বেঙ্গলির ক্ষেত্রে এই যে ধরো কেউ ধরো তো সন্ধি বিচ্ছেদ থাকে না, আমাকে কিছুদিন আগে একজন নাম পাঠিয়েছিল স্যার, হরকিষান মনে হয় ওর নাম, স্যার হরকিষান একটু সন্ধি বিচ্ছেদ করে দিন না। তো ওকে বলে দিলাম যে এটা এটা ব্যাপার। তো এরকম এই যে উপসর্গ অনুসর্গ কাকে বলে, হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে যে উপসর্গ অনুসর্গ জানো, তুমি হয়তো জানলে না, হঠাৎ করে বলতে পারে হচ্ছে যে ব্যাকরণ, এই যে ব্যাকরণের বিভিন্ন এমসিকিউ, বা বাচ্য কাকে বলে, গঠনগত দিক থেকে বাক্যের পরিবর্তন করো তো কিছু, তো এরকম সুন্দর সুন্দর সমস্ত কিন্তু ভিডিওগুলো আছে, আমি আস্তে আস্তে করে 1 সপ্তাহ লাগবে আর আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো এই জায়গাগুলো একটু দেখো, আরও ভিডিও আছে এখানে, 8টা ভিডিও
আরও আছে, এটা আরেকজনের স্যারের আছে, হ্যাঁ, এটা একে ম্যাম আছে, ম্যামের, এটা স্যারের আছে, দারুণ দারুণ সব ক্লাস। শব্দ আর পদ, সর্বনাম, কারক, এই যে কারক, তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পড়ো। এবং এত কমপ্লিট আমি সব কিছু দিয়ে দিচ্ছি তোমাদের, কোথাও পাবে না। এবং এই সময়টাকে ইউটিলাইজ করো, চাকরির মার্কেট খুব খারাপ, তার ফলে কি বলো তো, যে ডেমোটা আমি একদিক থেকে নিচ্ছি, আমি একদিক থেকে ডেমো নিয়ে যাচ্ছি, আরেকটা হচ্ছে তোমাদেরকে প্রচুর সময় দিতে হবে, তোমাদের কিন্তু সময়টা খুব দরকার। আমি একটু পার্সোনাল প্রবলেমের জন্য, মানে আমার মানে আমার একটু অনুষ্ঠান আছে বাড়িতে বলে, আমি 25 তারিখ অবধি একটু ইররেগুলার ক্লাস নিচ্ছি, যেহেতু আমাকে সব দিকটা সামলাতে হচ্ছে। তার ফলে আমি খুব দুঃখিত যে আমি মাঝে মধ্যে হয়তো সপ্তাহে একটা দিন বা মাঝে মধ্যে হয়তো ক্লাসটা ইররেগুলার হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমাদের সব কিছু প্রোভাইড করে দিচ্ছি। তার ফলে আমি অনলাইনে আসা মানে, বা আমি হয়তো কিছু এসে কিছু কথা বললাম, সেটা অবশ্যই তোমাদের ক্ষেত্রে হেল্পফুল, কিন্তু তার পাশাপাশি মানে আমি যে তোমাদেরকে মেটেরিয়ালগুলো দিয়ে দিচ্ছি না, সেই মেটেরিয়ালগুলো তোমরা কিন্তু পড়তে থাকো। তার ফলে সেলফ স্টাডিটা এখন মারাত্মক ইম্পর্টেন্ট। মানে আমার কথা তো আমি 4টা লেকচারের মাধ্যমে, 5টা লেকচারের মাধ্যমে বলে দিচ্ছি যে কি কি করা উচিত, কিন্তু আমি বললাম না যে, আমি এর আগেও বলেছি আমি একটু ভীতু প্রকৃতির। ভীতু প্রকৃতির ক্ষেত্রে কি হয়, যে যেই সমস্ত লোকেরা খুব ভীতু প্রকৃতির হয়, তারা খুব সহজেই ভয় পেয়ে যায়। আর যখনই সহজে খুব ভয় পেয়ে যায়, তখন কি হয় যে আমি সমস্ত সিলেবাসটা কমপ্লিট করে যাই। মানে ভয় মানে আবার ইন দ্য সেন্স ওরকম বলছি না যে আমি ইন্টারভিউতে ভয় পেয়ে যাবো, আমি না, আমি ভীতু প্রকৃতির, কিন্তু আমি কিসে ভীতু প্রকৃতির, যে স্যার আমি কিছু পড়ে গেলাম না, অথচ যদি ওটা চলে আসে, সেই জন্য কি করি, আমি কোনো রিস্ক নেই না। কিরকম রিস্ক নেই না, যে আমি একদম কমপ্লিট সব কিছু দিয়ে দিই, এবং আমার ছাত্রছাত্রী যাতে করে কমপ্লিট সব কিছু শিখে নেয়। আমার কথা বুঝতে পারছো, আমার কমপ্লিট, আমার এসএসসির ব্যাচ থেকে প্রায় মানে 1000 ছেলে মেয়ে ভেরিফিকেশনে পেয়েছে, ইন্টারভিউতে, রিটেন থেকে। চারটিখানি কথা না, মানে আমার কেন বলছি, আমি খুব অহংকার সহকারে বলছি না, আমি খুব, আমার খুব প্রাউড ফিল হচ্ছে আমার ছাত্রছাত্রীর প্রতি, যে এত ছেলে মেয়ে আমি সত্যি মানে আমি অনেককে বলছি, ওরা বিশ্বাস করছে না, বলছে যে একটা ব্যাচ থেকে এরকম 1000, গোটা ওয়েস্ট বেঙ্গলে 5000 ছেলে মেয়ে এবার চান্স পেয়েছে 9-10-এ ম্যাথমেটিক্স, আমি আই এম টকিং অ্যাবাউট অনলি ম্যাথমেটিক্স, 5000 সামথিং। তার মধ্যে আমার ব্যাচ থেকে, সিঙ্গেল আমার ব্যাচ থেকেই গোটা ওয়েস্ট বেঙ্গলে 1000 এখনো অবধি যা খবর, কারণ এত ছেলে মেয়ে তো এত কিছু, সবার ইনফরমেশন পাওয়া যায় না, তাও আমি একটা সিস্টেমের মধ্যে চলি বলে ইনফরমেশন আছে। সেখানে 1000+ স্টুডেন্ট ইন্টারভিউতে লাগিয়েছে, মানে ইন্টারভিউতে বসবে। এবার তার মধ্যে থেকে আমার, মানে আমি এর আগেও বলেছিলাম যে আমি ইচ্ছে আমার, যে আমার 1000টা ছেলে মেয়ে যাতে আমার ব্যাচ থেকে লাগায়। এবং সত্যিকারে আমি হয়তো বলেছিলাম, আমি একটু আবেগে বা একটু আমি কি বলবো, যে আমার ছাত্রছাত্রীর প্রতি একটু কনফিডেন্স বাড়ানোর জন্য, যে আমার ব্যাচ থেকে পাবে, এরকম হয়তো একটু আবেগে বলেছিলাম, কিন্তু তাই ফলে এই আবেগটা যে ছাত্রছাত্রী এরকমভাবে কাজে লাগিয়ে দিই, আমি বিশ্বাস করতে পারিনি। এবং মানে ধারণার বাইরে, যে এত এত ছেলে মেয়েগুলো খুব সুন্দরভাবে, তবে আরও একটু বেশি পেতো, মানে আমার এক্সপেকটেশনের বাইরে পেতো, যদি একটু জেনারেলটা ঠিকঠাক হতো, মানে আরও এরকম 200-300 ছাত্রছাত্রী জাস্ট 1-2 নম্বরের জন্য আটকে গেছে, এরকম 300-400। তো তার ফলে যদি এরকম হতো, তাহলে প্রায় মানে 1400-1500 ছাত্রছাত্রী, মানে বিশাল ব্যাপার। তো সেই ক্ষেত্রে ওরা আমাকে মানে এই যে এই কেন পাচ্ছে ওরা, মানে আমার যে বলবো যে আমি যে খুব কিছু ওদের জন্য করতে পেরেছি সেটা না, তবে আমি একটা জিনিস করেছি, আমি নিজে মানে খুব প্রাউড ফিল করি তার জন্য, যে আমি তাদেরকে গোটা জিনিসটা দিয়ে দিয়েছিলাম মেটেরিয়াল। মানে লাইভ ক্লাসও চলছে, সঙ্গে সঙ্গে কি, যে ওভারঅল সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি। তার ফলে সাজেশন ওয়াইজ কোশ্চিন অ্যান্সার করাইনি। সাজেশন ওয়াইজ কোশ্চিন অ্যান্সার করালে কি হতো, যে আমি 5টা কোশ্চিন করালাম, 6 নম্বর কোশ্চিনটা আসলে ওরা পারবে না, বা আমি হয়তো এমন 5টা কোশ্চিন করালাম যেগুলো খুব ইজি, ফলে 6 নম্বরটা একটু মিডিওকার রেঞ্জের কোশ্চিন আসলে ওরা পারবে না, বলবে স্যার কমন আসেনি। আমার ছাত্রছাত্রীকে প্রথম দিন থেকে ওইভাবে আমি একদম মানে সিস্টেমে ফেলে দিয়েছিলাম, যে কমন আসুক না আসুক তোমাকে শেখাবো। তার ফলে কমনের লোভ বা কমনের চিন্তা মাথা থেকে ফেলে দাও, এবং এই চিন্তাটা যখন তুমি মাথা থেকে ফেলে দেবে না, তুমি যখন শিখতে চাইবে, এবং শেখার পর যখন দেখবে যে আমি মানে আননোন অঙ্ক করতে পারছি, বা আননোন কিছু করতে পারছি, যেহেতু তোমরা তো এখানে অঙ্কের না, তোমরা বিভিন্ন সাবজেক্টে রয়েছে, আমি জাস্ট অঙ্কের উদাহরণ দিয়ে বলছি, আননোন কিছু করতে পারছো, তখন দেখবে যে তোমাদের মধ্যে একটা আলাদা লেভেলের কনফিডেন্স তৈরি হয়ে যায়। এই জিনিসটা খুব দরকার। তার ফলে এই ইন্টারভিউর ক্ষেত্রেও বলবো যে, এবং মানে যেটা বলতে গিয়ে থেমে গেলাম, যে এবং এই 1000+ ছেলের মধ্যে আমার দৃঢ় বিশ্বাস, এখন আমি বিশ্বাস, সেটা আগে আমার একটু আবেগ কাজ করতো, এখন আমি দৃঢ় বিশ্বাস, মোটামুটি 700+ স্টুডেন্ট চাকরি পাবে মিনিমাম, তার থেকে বেশি সবাইও পেয়ে যেতে পারে। কারণ ওদেরকে এমন কিছু দিয়ে দিয়েছে মেটেরিয়াল, একদম সাবজেক্ট ওয়াইজ সব কিছু, যে ওরা খালি যদি পড়ে যেতে পারে, মানে ওরা একটা আলাদা লেভেলের কনফিডেন্স পেয়ে যাবে। তার ফলে আননোন কোশ্চিন থাকবে না সেটা বলছি না, ইন্টারভিউতে আননোন কোশ্চিন থাকবেই, ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত কোশ্চিন, বিভিন্ন এক্সপার্টের বিভিন্ন রকম পছন্দ, সেটা থাকবেই, কিন্তু ওদের কনফিডেন্সটা যখন যে মানে চোখে মুখে ফুটবে না, তখন দেখবে যে এক্সপার্ট যদি একটা দুটো নাও পারো, তাও তোমাকে নিয়ে নেবে। তো তোমাদের মধ্যেও বলছি, তোমরা যেহেতু প্রাইমারি লেভেলে কি তোমাদের সিলেবাসটা একটু বড়, কারণ তোমাদের সব কিছু পড়তে হবে। তো আমি এই মেটেরিয়ালগুলো তোমাদের সব কিছু আপলোড করে দিচ্ছি আমার ব্যাচের মধ্যে, যেখানে তোমরা আছো, এবং এই মেটেরিয়ালগুলো পড়তে থাকো। পড়তে থাকলে কি হবে বলো তো, ইংলিশে একটা নলেজ পাবে, ছোট ছোট জিনিস দেখো, বেশিক্ষণের ক্লাস না, মানে তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার অনেকক্ষণের ক্লাস, মানে আমি একটা দেখাচ্ছি জাস্ট, আমি একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, ধরো ইংলিশ,
ইংলিশের লেকচার বা ইংলিশ স্টাডি মেটেরিয়াল দেখাচ্ছে সব থেকে ভালো। ইংলিশের একটা স্টাডি মেটেরিয়াল, ধরো ইংলিশ ইন্ট্রোডাকশন কি আছে দেখি ইন্ট্রোডাকশনে। হ্যাঁ, আপার প্রাইমারির এটা ব্যাচ, তো আমি দেখাচ্ছি এই যে ইন্ট্রোডাকশনে দেখো, মানে কি কি পড়াবে যাই হোক ওটা একটা সিলেবাসটা আলোচনা করা হয়েছে, এটা ইন্ট্রোডাকশনে। আচ্ছা, ইন্ট্রোডাকশনে হচ্ছে সিলেবাসটা আলোচনা করা হয়েছে। ওকে, লেকচার নাম্বার 2, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচে দেখো সুন্দরভাবে, মানে সিস্টেমটা দেখতে হবে। পার্টস অফ স্পিচে কি আছে, একটা ইন্ট্রোডাকশন, মানে পার্টস অফ স্পিচ কাকে বলে, কটা পার্টস অফ স্পিচ আছে দেখো সুন্দরভাবে লিখে দিয়েছে, 8খানা, তাহলে পড়ে দিলে 8খানা। এবার ধরো তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করলো যে আচ্ছা বলো তো কটা পার্টস অফ স্পিচে আছে, তখন তুমি হয়তো জানোই না। তাহলে এই যে সুন্দরভাবে দেখো আন্ডারলাইনও করা আছে, মানে তুমি যদি চাও না এগুলো তুমি 5 মিনিটে পড়ে নিতে পারো, এত সুন্দরভাবে সবকিছু লেখা আছে। পাবে না এরকম, মার্কেটে এরকম খুব কম, রেয়ার আছে, ভালো ভালো ইনস্টিটিউটে আছে, আমি বলবো না, কিন্তু এই যে সুন্দরভাবে ইংলিশ গ্রামারে আমরা 8খানা পার্টস অফ স্পিচ, তারপর দেখো একটা সেন্টেন্স দিয়ে সুন্দরভাবে, এই যে একটা সুন্দর সেন্টেন্স দেখো, বাচ্চাকালে তোমরা এটা পড়েছো, এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। তাহলে কি, তার মধ্যে একটা নাউন, কাকে নাউন বলে সুন্দরভাবে লেখা আছে। মানে এগুলো হচ্ছে জাস্ট একবার করে রিকল করে নেওয়া, ছোটবেলায় আমরা যেগুলো পড়েছি কাকে প্রোনাউন বলে, প্রোনাউন কি কি সব, মানে এরকম সুন্দরভাবে মানে যদি দেওয়া থাকে বা গুছিয়ে দেওয়া থাকে, ভার্ব কাকে বলে, ভার্ব ক ধরনের হয়, টাইপস অফ ভার্বস। তুমি যদি মনে করো স্যার আমি ভার্বস ক ধরনের হয় খালি একটু দেখে যাই, অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব এবং বিভিন্ন ধরনের ভার্ব, তুমি ধরো বললে স্যার এত দরকার নেই, আমার দরকার নেই, তাহলে শুধু ভার্বটা দেখে নাও। ভার্বের পরে যে ভার্বটা দেখো, মেন ভার্ব, অক্সিলারি ভার্ব, এইটা খুব ইম্পর্টেন্ট, ওইটা দরকার নেই। এবার অক্সিলারি ভার্বের মধ্যে আবার 2 রকম ভার্ব আছে, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। কোনটা প্রাইমারি, বি ভার্ব, এই যে সব উদাহরণ দেখো। হ্যাঁ, অ্যাম, ইজ, আর, এগুলো সব মানে দারুণভাবে সব সুন্দরভাবে সাজানো আছে। তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে বুঝতে পেরেছো। তারপরে তুমি যদি মনে করো "স্যার, আমি ভিডিও দেখবো না, আমার সময় নষ্ট, আমি শুধু নোট পড়বো", নোট পড়ো, নোট পড়ো, এই জিনিসগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, কারণ আমি চাই যে আমার ছাত্রছাত্রীরা চাকরিটা পাক, এবং আমার ছাত্রছাত্রীরা চাকরিটা অবশ্যই পাবে যদি এই জিনিসগুলো শেষ করতে পারে। আমার কথাটা কি বুঝতে পারছো সবাই? আমি জাস্ট একটা দিলাম, এরকম ভাবে দেখো, এবার ভার্ব শুরু হলো, ফ্রেজ আছে, ক্লজ আছে, তুমি যদি মনে করো স্যার প্র্যাকটিস করবো কিছু, প্র্যাকটিস আছে, সেন্টেন্স শুরু হলো, সেন্টেন্সের এবার বিভিন্ন ধরন, ধরো সেন্টেন্স, এই যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের একটা, সেন্টেন্স ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট এক্সপ্রেসেস এ কমপ্লিট থট, মুখস্থ করে নাও। এবার সেন্টেন্সের কতগুলো ভাগ আছে, ডেফিনেশন কি, এক্সাম্পল কি, রুলস কি, ঠিক আছে, একদম সিস্টেমেটিক, খুব সুন্দর। পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্স মানে সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, হঠাৎ হঠাৎ বলতে পারি আছে একটা সেন্টেন্স দিলাম, তার মধ্যে কোনটা সাবজেক্ট বলো তো, বুঝতে পেরেছো? সব যারা ইংলিশ অনার্সের ছেলে মেয়ে তারা পারবে, কিন্তু বাকি যারা অনার্সে তারা তো পারবে না। তার ফলে সুন্দরভাবে সব ফর্মুলা দেখো, এস ভি, বার্ডস ফ্লাই, মানে সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে সাবজেক্ট প্লাস প্রেডিকেট মানে সাবজেক্ট প্লাস ভার্ব, এরকমভাবে সুন্দরভাবে আছে। তো এই জিনিসগুলো তোমাদের যদি দিয়ে দিই, তোমরা যদি পেয়ে যাও, তাহলে পড়তে পারবে কি পারবে না? কি বলছো, কারোর আওয়াজ শুনতে পাচ্ছি না। পড়তে পারবে কি পারবে না? কি সুবিধা হবে কি হবে না, না দেবো না, কি বলছো? লাগবে এগুলো? কেউ কিছু বলে না। হ্যাঁ, লাগবে স্যার। একজনের লাগবে, বাকিদের লাগবে না তাহলে, তাই তো? খালি সঞ্চিতার লাগবে, বাকিরা? হুম। না হ্যাঁ স্যার স্যার, লাগবে। লাগবে। তো না কেউ তো না, কিছু, সবারই দরকার। তো কেউ তো কিছু বলছো না, তো মনে হচ্ছে হ্যাঁ এমন ভাবে চুপচাপ আছো, মনে হচ্ছে না স্যার দরকার নেই, আমরা এমনি পারবো, পারবে তো তাহলে পারো। কিন্তু এই যে এই জিনিসগুলো পড়ো। হ্যাঁ স্যার, এগুলো লাগবে কারণ আমাদের এক- বেস্ট ইয়ার একদম দরকার। একদম, আমি ওটাই বলতে চাইছি, মানে কি বলো না তো। স্যার, দরকার, সবার দরকার। হ্যাঁ, এবার সবার দরকার এই কারণে বলছি, এই যে এই যে এই জিনিসগুলো যদি তোমার, এই যে দেখো আওয়াজ হচ্ছে, কার মাইক অন করো, উফ, ওরে বাবারে বাবারে বাবারে। এবার ব্যাপারটা কি বলতো, যে এইগুলো যখন পড়ে যাবে না, যখন এই জিনিসগুলো পড়ে যাবে, এই যে ইংলিশে ধরো এই লেকচারগুলো 34টা ফাইল আছে, 34টা ফাইল দেখবে, বেশি সময় লাগবে না, আমি তো বলছি বেশি সময় লাগবে না, সব মনে পড়ে যাবে। যখনই তুমি এটা পড়ে যাবে, বিশ্বাস করো, আমি তো খুব অভিজ্ঞতা দিয়ে বলছি, একটা ভেতর থেকে আলাদা লেভেলের এনার্জি, একটা আলাদা লেভেলের কনফিডেন্স পেয়ে যাবে। এই এনার্জি বা কনফিডেন্স যদি আলাদা লেভেলের পেয়ে যাও না, দেখবে তখন মানে তুমি পড়ে গেলে আলাদা একটা কনফিডেন্স, না পড়ে গেলে দেখবে কনফিডেন্স সবসময় মানে ল্যাক অফ কনফিডেন্স থাকে। তুমি ধরো পড়ে যাওনি, ভগবানের উপর বিশ্বাস করে গেছো যে ভগবান আমাকে বাঁচিয়ে দাও, ভগবান তোমাকে বাঁচে কি বাঁচে মানে সেটা পরের ব্যাপার, কিন্তু তোমার মধ্যে দেখবে একটা আনইজি ফিল হচ্ছে, তোমার মধ্যে একটা কনফিডেন্স লো থাকছে, তোমাকে দেখলেই বুঝতে পারবে তুমি টেনশন, ঘাবড়ে ঘাবড়ে বলছো, মানে কোনো একটা অ্যান্সার বলছো তাও তুমি ঘাবড়ে, আর যখন তুমি কনফিডেন্টলি বলবে না যে না স্যার এটা হবে, এক্সপার্টরাও তখন দেখবে ওটাকে খুব পজিটিভ হইতে নেয়, বাহ ছেলেটা বা মেয়েটা খুব ভালো, তো যা ধরছি, তাহলে ইংলিশে যদি এগুলো পড়ে যাও, আমার মনে হয় না আর কিছু সিলেবাসে বেশ এক্সট্রা এর বাইরে কিছু ধরবে। বাংলা দেখাই, হুম, বাংলা কিছু স্টাডি মেটেরিয়াল দেখাই, ম্যামের স্টাডি মেটেরিয়াল দেখাই, স্যার আমাদের সব ডিফারেন্ট স্যার আছে, প্রত্যেক স্যার আছে বিভিন্ন জনের বিভিন্ন রকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। সন্ধিটা দেখাই, দেখো সন্ধির সূত্র দেখো সব, তোমাদের এত ডিটেলসের সূত্র আমার মনে হয় না দরকার আছে, তোমাদের আমার মনে হয় না। আচ্ছা এইটা, সরি এটা সন্ধির ক্ষেত্রেও এটা, এটা এমনি একটা কোশ্চিন অ্যান্সার ক্লাস,
প্রচুর। আচ্ছা, এই যে স্বরসন্ধি, সরি, এই যে সন্ধি, প্রথমে একটা ইয়ের ক্লাস ছিল, তারপর সন্ধি। এই যে সন্ধি কাকে বলে? সন্ধি তো দুটো ধ্বনির মিলন বা পরিবর্তনকে সন্ধি বলে। সন্ধি ক প্রকার, ব্যাস, বেশি দরকার নেই তোমাদের, অত ডিটেলসে দরকার নেই। সন্ধি ক প্রকার জিজ্ঞেস করতে পারে প্রাইমারিতে, তুমি কি বলবে? সন্ধি হচ্ছে তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, হয়ে গেল। এবার যদি বলে আচ্ছা স্বরসন্ধির একটা উদাহরণ দাও, তো একটা উদাহরণ দেখে নিলে, সূর্যালোক, সূর্য প্লাস আলোক, এবার কাকে বলে একটু পড়ে নাও না, চট করে পড়ে নাও। তাহলে এটার জন্য কি তোমাকে বাংলার স্যার আলাদা নিতে হবে, না ইংলিশের স্যার আলাদা নিতে হবে, না ম্যাথের স্যার আলাদা নিতে হবে? কিচ্ছু দরকার নেই। তোমার কাছে মেটেরিয়াল রেডি, জাস্ট ইউ নিড টু স্টাডি। কি করে স্টাডি? ফ্রম বেসিক টু অ্যাডভান্স। আর কিচ্ছু দরকার নেই তোমার কাছে। আর যেভাবে আমি নোটপত্রগুলো দিয়ে দিচ্ছি, স্বরসন্ধি, অনেক সূত্র, জানলে জানো, না জানলে দরকার নেই। সেই সূত্রগুলোকে আলোচনা করে দিচ্ছে। দেখো এই যে কনসেপ্ট দেখো, চরণ, চ, অ, র, অ, ন, চরণ, এটা বাদ, এটা কেটে দিয়েছে, এটা ভুল আছে কিছু। অমৃত, অ, ম, এগুলো। তো এই যে কনসেপ্টগুলো, না এখানে হবে চরণে অ আছে, এই অ কেটে গিয়ে আ হয়ে গেল, এই যে দেখো। মানে দেখছো, দারুণ জিনিস এগুলো। মানে এই জিনিসগুলো যদি থাকে, তাহলে তো তোমার কোনো চিন্তা নেই। মানে এইগুলো থাকলে তোমার কোনো চিন্তা নেই। এই যে দেখো, এই যে এখানে একটা অ আছে, হ্যাঁ আমি দেখাচ্ছি, এখানে একটা অ আছে, এখানে একটা অ আছে, এই অ আর অ মিলিয়ে হয়ে গেল আ। এইভাবেই তো আমাদের জিনিসপত্র শিখতে হবে। এবার তুমি যদি বলো স্যার অত সময় নেই, আমি অত শিখতে পারছি না, দ্যাটস ওকে, ঠিক আছে। কিন্তু মানে বেসিক্যালি হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু দরকার। তারপরে ধরো আরও সূত্র আছে। এবার তোমার যতটা তুমি পারবে, তুমি যতটা পারবে তুমি ততটা করবে। তোমার যদি মনে হয় স্যার আমি বেশি পারছি না, আমি অল্পের মধ্যে, তাও এই জিনিসগুলো পড়ো। দেখো সন্ধির কতগুলো ক্লাস দেখো, পাঁচখানা ক্লাস। আমি লাস্ট 5 নম্বর ক্লাসটা দেখি কি আছে। হয়তো এটা ব্যঞ্জন সন্ধি, যে ব্যঞ্জন সন্ধি আছে লাস্টের দিকে। অহংকার, অহম যুক্ত কার, হঠাৎ করে বলতে পারে, আচ্ছা বলো তো অহংকারের সন্ধি বিচ্ছেদ করতে পারবে? তুমি এবার বলতো অহং যুক্ত কার, তাহলে ভুল। অহম, সংকেত, সমযুক্ত কেত। এবার কি আছে? এই যে সূত্র আছে, হ্যাঁ, এই যে অনুস্বার কেন হয়, উম থাকলে, ম থাকলে কি হয়, এগুলো সব সুন্দরভাবে। এর থেকে ভালো জিনিস আর পাবে না ইন্টারভিউর আগে। আমি তোমাদের সব দিয়ে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে সব পড়তে থাকো। বিশ্বাস করো, আমি তোমাদের বলছি, যদি এই জিনিসগুলো পড়ে নিতে পারো, আমি দিয়ে দিচ্ছি, আজকালের মধ্যেই দিয়ে দিচ্ছি, তাহলে আর কোনো মানে চিন্তা, টেনশন থাকবে না। কোনো চিন্তা, কোনো টেনশন থাকবে না। যদি বলো স্যার একটু চাইল্ড ডেভেলপমেন্টটা দিন না, দিব। চাইল্ড ডেভেলপমেন্টটা, এডুকেশন রিলেটেড কোশ্চিন, এটাও আসে। স্টাডি মেটেরিয়াল দেখাচ্ছি, ক্লাস তো আছেই, সব সুন্দর ক্লাস সব। গ্রোথ, বুঝতে পারছো? বিকাশ, বৃদ্ধি আর বিকাশ, দেখো গ্রোথ, বৃদ্ধি কাকে বলে আর বিকাশ কাকে বলে, তাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? বৃদ্ধি, এই যে দেখো, ছবি দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে আমরা এই যে আস্তে 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 বড় হচ্ছি, দ্যাট ইজ বৃদ্ধি, গ্রোথ। বুঝতে পেরেছো? গ্রোথের বয়স দেখো কত, 0 থেকে 2 বছরের গ্রোথ, এটাকে ফার্ট, ফার্টালিটি। 2 থেকে 12 স্লো গ্রোথ হয়, আবার ফার্ট, মানে এগুলো ক্লাস দেখলে বোঝা যাবে। তারপরে অ্যাডাল্টের ক্ষেত্রে দেখবে আমাদের গ্রোথ কমে যায়, মানে আমাদের শারীরিক গঠনকে বলা হয় গ্রোথ। সেই একটা মডেল আছে, এইচ বি মেরিডিথ, এই মডেল অনুসারে আমরা অ্যাডাল্টে যখনই পড়ে যাই, আফটার 20 ইয়ার্স দেখবে আমরা লম্বা হই না, আমাদের হাত পা বড় হয় না। কিন্তু বিকাশ, বিকাশ সবসময় হয়। বৃদ্ধি হচ্ছে একটা সার্টেন লেভেল অবধি। তো এই কনসেপ্ট আমি যে আজকে 2 মিনিটের মধ্যে বলে দিলাম, বৃদ্ধি আর বিকাশ। হঠাৎ করে তোমাকে প্রাইমারি বলতে পারে যে বৃদ্ধি আর বিকাশ সম্পর্কে জানো, বলবে হ্যাঁ। বলে কি বলো তো? বলে স্যার বৃদ্ধি মানে হচ্ছে শারীরিক বৃদ্ধি, শারীরিক গঠনের বৃদ্ধি, আর বিকাশ মানে মানসিক বিকাশ। শারীরিক গঠন হচ্ছে একটা সময় পর আমাদের বিকাশ, বৃদ্ধি বন্ধ হয়ে যায়, কিন্তু বিকাশ সারা জীবন চলে। মেন্টাল ডেভেলপমেন্ট সারা জীবন। তুমি 20 বছর অবধি তোমার মেন্টালিটি যা থাকবে, 25 বছরের পর তুমি আরো ম্যাচিওর হবে, 30 বছরে আরো ম্যাচিওর হবে, যত তোমার অভিজ্ঞতা বাড়বে তত ম্যাচিওর হবে, তাই না? তো আমরা আস্তে আস্তে যত দিন যায় তত অভিজ্ঞ হই, তত আমরা ম্যাচিওর হই। তো এরকম ম্যাচুরিটি, যেরকম ম্যাচুরিটি নেওয়ার মেন্টাল, সোশ্যাল, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল। ধরো তুমি ইমোশনালি খুব মানে উইক, তুমি কথায় কথায় তুমি খুব হার্ট হয়ে যাও, কথায় কথায় ইমোশনাল হয়ে যাও, কথায় কথায় তুমি ধরো খুব দুঃখ পেয়ে যাও। দেখবে যত দিন যাবে, যত তুমি আস্তে আস্তে ম্যাচিওর হবে, তত দেখবে তোমার ইমোশনাল পার্টটা আস্তে আস্তে কমছে। যে না স্যার, আমি আগে একটুতেই হয়তো কেঁদে ফেলতাম, এখন দেখুন স্যার আমি অনেক ম্যাচিওর হয়ে গেছি। এটাই তো বিকাশ। সোশ্যালি হয়তো আগে অনেক অনেক সময় হয়তো তুমি কেউ কিছু বললো, তুমি হয়তো রিলেটিভ কিছু বললো, বা হয়তো তোমাকে সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হয়তো কেউ কিছু লিখলো, তুমি হয়তো খারাপ পেয়ে গেলে। এখন দেখো ওটা আর খারাপ লাগে না, কেন? তুমি মেন্টালি অনেকটা বিকাশ হয়ে গেছে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে বিভিন্ন ধরনের প্যাটার্নগুলো যে পরিবর্তন হয়, সেটাকেই বিকাশ বলি। তো এইটা যদি পড়ে নাও, তাহলে আর কোনো যায় আসে? ক মিনিট লাগলো, এই যে বললাম, ক মিনিট লাগলো। এই যে বিকাশ দেখো আমাদের, প্রথমে আমরা হয়তো, মানে বৃদ্ধি আলাদা, শারীরিক গঠন, আর বিকাশ কি, প্রথমে দেখো আমরা কি নিয়ে খেলছি, তারপরে সাইকেল নিয়ে, তারপরে দেখো খেলার মধ্যেও দেখো আমরা ফুটবল নিয়ে খেলছি যখন বড় হচ্ছে। আস্তে আস্তে আমাদের স্কিল বাড়ছে। ফুটবল হচ্ছে একটা স্কিল, এই স্কিলটা বাড়ছে খেলার মধ্যে। প্রথমে আমাদের স্কিল ছিল না, তাহলে এই যে বিকাশগুলো, বিভিন্ন ধরনের স্কিল। প্রিন্যাটাল মানে একটা সময় আছে, পেরিন্যাটাল, পোস্ট ন্যাটাল কত সালে, ইনফ্যান্সি, ইনফ্যান্ট মানে বাচ্চা, ছোট্ট বাচ্চা, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে। এই যে বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্য হয়তো বলতে পারে, আচ্ছা বৃদ্ধি আর বিকাশ কি একই?
এই যে কিছু পার্থক্য আছে, তাহলে তুমি যখন এই প্রথমটাই পারবে না তোমাকে আর কিছু ধরবে না। আর তুমি যখন প্রথমে পেরে যাবে যে স্যার বৃদ্ধি মানে এই, বিকাশ মানে এই, তখন বলবে আচ্ছা তাদের মধ্যে কিছু ডিফারেন্স বলো না। এই যে সুন্দর করে ডিফারেন্স, এইগুলো যদি পড়ো, এত সুন্দরভাবে এই ধরনের জিনিসপত্রগুলো আছে, বিশ্বাস করো। মানে আমি তোমাদেরকে তো দেখাচ্ছি, তোমাদের জানি না কতটা ভালো লাগছে, কিন্তু মানে খুব সুন্দর। প্রত্যেকটা জিনিস দেখো একদম, মানে ওরকম না, বইয়ের মতো না, বইয়ের পড়তে না অনেক সময় ভালো লাগে না। দেখবে আমি তো নিজেও ফিল করি, ধরো কোনো একটা সাবজেক্ট শিখতে যাচ্ছ, ধরো একটা জিনিস জানি না আমি, ঠিক আছে, তো দেখবে তুমি যখন একটা বই খুলবে ভালো লাগে না পড়তে। অথচ দেখবে কেউ যদি এরকমভাবে সুন্দরভাবে নোট করে দেয়, বা দেখবে একটা ক্লাস যদি সুন্দরভাবে বুঝিয়ে দেয়, তাহলে জিনিসটা পড়তে ভালো লাগে। কারণ বইয়ের লেখাগুলো না একটু কেমন কেমন লাগে। তো তার ফলে দেখবে যে আমি মানে আমি যখন খুব কলেজ টলেজে পড়তাম, এগুলো বলি একটু, তখন আমাকে ধরো কোনো একটা বই, খুব দামি বই, বিদেশি রাইটারের বই, সেটা কিনতে হবে। বিদেশি রাইটারের বই আমি জানি না তোমরা কেউ পড়েছো কিনা কোনো দিন, দেখবে ওদের লেখার প্যাটার্নগুলো না ওই অক্সফোর্ড টক্সফোর্ডে খুব বাজে থাকে। আমাদের দেশি রাইটারের বইগুলো বড় বড় করে লেখে। তো আমি যখন জেরক্স করতাম না, তাই আমি বলতাম একটু বড় করে দাও না লেখাগুলো। তো ওরা বড় করে জেরক্সটা করতো, করা যায় ওটা দেখবে। তারপরে কি পড়ার একটা ইচ্ছে জাগতো সেই জন্য আর বিভিন্ন ধরনের কালি দেখবে বাচ্চাকালে, ছোটদের বই দেখবে 1 থেকে 5 দেখেছো, বা খুব KG 1 বা নার্সারি, আপার নার্সারি, বা LKG UKG, এদের বইগুলো দেখেছো রং বেরঙের কালার থাকে আর রং বেরঙের ছবি থাকে বিভিন্ন, কেন বলো তো, যাতে অ্যাট্রাকটিভ হয়। আর আমাদের দেখবে যত উঁচু ক্লাসে যাবো, তত দেখবে ছবি নেই, লেখাতে কোনো কালার নেই, তার ফলে বিরক্তি লাগে, বোরিং লাগে। তো এই কারণে আমি আমাদের টিচারদের বলেছি রং বেরঙের জিনিস, কারণ বড় হয়ে যাও কিন্তু শেখার চাহিদাটা যাতে না যায়। শেখার চাহিদা কখন, যখন তুমি রং বেরঙের জিনিসপত্র দেখবে তখন পড়তে ইচ্ছা করবে। দেখো এই যে ছবিগুলো দেখে পড়তে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বাচ্চাকালের মধ্যে পড়ে নি না, এবং বেশি সময় লাগবে না। বিভিন্ন ধরনের নীতি, এবার কোনো একটা নীতি হয়তো ধরলো, যদিও আমি বলছি যে একটু একটা হাই লেভেলের, কিন্তু তুমি এর মধ্যে থেকে একটু একবার করে চোখ বুলিয়ে যাও, অনেক কিছু শিখতে পারবে। তোমার যেটা এটা লাগবে তুমি শিখতে পারো, কারণ আমি বললাম না সিলেবাস নেই। ইভেন চিন্তা করতে পারবে না, প্রাইমারি ছেলেকে বা প্রাইমারি ইন্টারভিউতে একজনকে পেয়েছিল এর আগের বার, যে মাস্টার ডিগ্রি করেছে IIT থেকে। ওকে এবার জিজ্ঞেস করছে তোমাকে, তুমি মাস্টার ডিগ্রি করেছো IIT থেকে, বলছে হ্যাঁ। বলছে তাহলে তোমাকে একটু গ্র্যাজুয়েশনের জিনিস জিজ্ঞেস করি। এবার তুমি যদি বললে যে না স্যার, তো ওকে হাই লেভেলের কোশ্চেন জিজ্ঞেস করেছে, ম্যাথমেটিক্সের লোক ছিল, গ্র্যাজুয়েট, সে করেছে, ও পেরেছে। তো বলে বাহ খুব সুন্দর, এবার একটু প্রাইমারি কোশ্চেন করি, বলছে হ্যাঁ। তো এরকম বিভিন্ন ধরনের কোশ্চিন করতে পারে, বিভিন্ন ধরনের জিনিস। এবার তুমি যদি বলো স্যার আমি একটু এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়বো বা একটু অন্য কিছু, তাহলে তারও নোট আছে আমার কাছে। ম্যাথমেটিক্সের দেখো, ম্যাথমেটিক্সের বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়ালগুলো আমি দিয়ে দিই। এই যে আমার ক্লাসগুলো দেখো, আমার আমি আমি সুদীপ স্যারের আমার ক্লাসগুলো দেখো, আমার ইন্ট্রোডাকশন ক্লাসটা আমি দেখাই, ইন্ট্রোডাকশন ক্লাসটা আমার ম্যাথমেটিক্সের, এরকম সব কিছু আছে। এই যে ধরো সংখ্যা কাকে বলে, বিভিন্ন এগুলো কিন্তু একদম বেসিক নাম্বার সিস্টেম। সংখ্যা কি, বাস্তব সংখ্যা কি, দেখো সুন্দরভাবে ছক করে দিয়েছি। সংখ্যা কি, কত রকম পদ্ধতি, ডেসিমাল, বাইনারি, এরকম পদ্ধতি আছে। গণিত আর গণনার মধ্যে পার্থক্য কি, গণিত মানে অঙ্ক, গণনা মানে এটা, এগুলো সুন্দর করে আছে। গণনা ক প্রকারের হয়, গণনা করার ধারণা, দলগত ধারণা, ক্রম অনুযায়ী ধারণা, এগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে সব আলোচনা করি। সংখ্যা পদ্ধতিতে কি কি আছে, সিলেবাস টিলেবাস সব এটা আলোচনা করেছি। তারপরে ধরো রিয়াল নাম্বার সিস্টেম, রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ধরো এই যে বৃহত্তম সংখ্যা বের করা, ক্ষুদ্রতম সংখ্যা বের করা, তারপরে এই যে গোটা নাম্বার সিস্টেম ক প্রকার ভাগে, নাম্বার কি ধরনের হয়, র্যাশনাল ইররেশনাল, মূলদ অমূলদ, মূলদ কি কি, অমূলদর মধ্যে কি কি আছে, এগুলো সুন্দর। একটা বলতে পারে আচ্ছা একটা অমূলদ সংখ্যার উদাহরণ দাও তো, তুমি হয়তো পারলে না, খুব বাজে ব্যাপার। অমূলদ সংখ্যায় যে সুন্দরভাবে দেওয়া আছে √2, √3, √5 এরকম, ঠিক আছে, এরকম সুন্দর সুন্দর সব জিনিস, দারুণ দারুণ জিনিস। এই যে ভাগ বলে যে কত দিয়ে ভাগ করলে কি আছে, 2 দিয়ে কাউকে ভাগ করলে, 3 দিয়ে কাউকে ভাগ করলে ভাগশেষ কত আসবে, 4 দিয়ে কাউকে ভাগ করলে 5 দিয়ে ভাগশেষ কত আসবে, এগুলো সব সুন্দর করে দেওয়া আছে। বিভিন্ন ধরনের সুন্দর আরও আছে লেকচার, সব আরও সুন্দর আছে। বিভাজ্যতা আছে, ডিভিজিবিলিটি আছে। তুমি যদি পড়তে চাও, আমি তো দিয়ে দিয়েছি, এগুলো তো সব দিয়ে দিয়েছি, এগুলো পড়ো। 2 দ্বারা কেউ কখন ভাগ যাবে, 3 দ্বারা কখন ভাগ যাবে, 4 দ্বারা কখন ভাগ যাবে, দেখো সব ফর্মুলা, বাংলা ইংলিশ। তুমি যদি বাংলাতে স্বচ্ছন্দ বোধ করো, বাংলা। তুমি যদি ইংলিশে স্বচ্ছন্দ বোধ করো, ইংলিশ, তোমার সব কিছু ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো থাকবে, কোনো চিন্তার কিছু নেই। তুমি যদি বলো যে না স্যার আমাকে একটু ইয়ে দিন, একটু ইতিহাস আর একটু ভূগোল টুগোল দিন, আমি একটু ইতিহাস ভূগোল পড়বো, এই যে আর্টস, আর্টসের সাবজেক্ট। তুমি যদি বলো না স্যার আমার দরকার নেই, আমি একটু এনভায়রনমেন্টাল সায়েন্স বলবো, তাহলে তোমার সোশ্যাল সায়েন্স, এই যে এনভায়রনমেন্টের মধ্যে, তার মধ্যে ধরো এনভায়রনমেন্ট কোথায় আছে খুঁজে নিয়ে পাট করে একটু খুঁজে নিবে। এই যে ধরো বায়োলজি আছে, ফিজিক্স আছে, কিছু কিছু জিনিস আছে। তো এত কঠিন কঠিন জিনিস দরকার নেই তোমার, এগুলো একটু কঠিন আছে, ফিজিক্স টিজিক্সের দরকার নেই। বায়োলজি যদি মনে করো, বায়োলজিরও মনে হয় একটু কঠিন আছে, এগুলো দরকার নেই। বা সেল ফেল দরকার নেই, সেল টেল দরকার নেই, এগুলো এগুলো দরকার নেই। আমাদের হয়তো বলতে পারে সব থেকে বড় হার কোনটা, সব থেকে ছোট হার কোনটা, এগুলো একটু জানা দরকার, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদের আমি দিয়ে দেবো, কোনো চিন্তার করার কিছু নেই। আমার মনে হয় যে এগুলো পেলে তোমার খুব সুবিধা হবে। আর কিছু কিছু জিনিস তো অলরেডি আমি ব্যাচে দিয়েও দিয়েছি।
ব্যাচে দেইনি, এই যে তোমাদের ব্যাচে আমি অলরেডি ম্যাথের ক্লাসটা দিয়ে দিয়েছি। বাকিগুলো আমি সুন্দরভাবে তোমাদের এই যে ম্যাথের ক্লাসটা আমি দিয়ে দিয়েছি। এখানে দেখো সুন্দরভাবে সব আছে। হ্যাঁ, এগুলো সব দেওয়া আছে, এগুলো একটা একটা করে দেখো। আর স্টাডি মেটেরিয়াল কি দেওয়া আছে আমি একবার চেক করি, স্টাডি মেটেরিয়ালটা দেখে নিই আমি দিয়েছি কিনা। স্টাডি মেটেরিয়াল, এক সেকেন্ড। হ্যাঁ, স্টাডি মেটেরিয়ালটা, স্টাডি মেটেরিয়ালটা দিইনি, ওকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, আমি অ্যাড করে দেবো, কালকের মধ্যে অ্যাড করে দেবো, ঠিক আছে। স্টাডি মেটেরিয়ালটা অ্যাড করে দেবো, এগুলো সব অ্যাড করে দেবো। কালকে রোববার, কালকে হবে না, সোমবারের মধ্যে আমাকে একটু সময় দাও। সোমবার, কারণ আমার স্টাফেরা কালকে সব ছুটি। হ্যাঁ, সোমবারের মধ্যে আমি সব অ্যাড করে দেবো, ঠিক আছে। আমাকে একটু সময় দাও। তার ফলে এগুলো পড়তে থাকো। এগুলো যদি পড়ো, আমার মনে হয় না আর কিছু সমস্যা আছে। এবার কি করবে তোমরা এগুলো পড়ার পর? ডেমো চুজ করে নিচ্ছ কি সবাই? অলরেডি ডেমো কি চুজ করা হয়ে গেছে না এখনো হয়নি? ডেমো চুজ করা হয়ে গেছে? ডেমো, সরি, ডেমো চুজ করা হয়ে গেছে? স্যার, হুম। স্যার বলছি বিভিন্ন যে ডিপ্লোম্যাটিক যে অ্যান্সার গুলো হয় তোমার হুম কিছু সাজেশন দিলে ভালো হয়, যেমন এই পর্যন্ত পাস ফেল তুলে দেওয়া হয়েছে, এটা তোমার মানে কি মতামত? হুম হুম তারপরে হুম এই হুম, যে হুম। ধরুন পণ প্রথা, তুমি কি করো, সাপোর্ট করো না করো না, কেন দেখো করো না দেখো, বা এগুলোর অ্যাকচুয়ালি কি বলতো, একটু ডিপ্লোমেটিক হয়। মানে এগুলোর অ্যান্সার না ডিপ্লোমেটিক, ডিপ্লোমেটিক মানে এটার দুটো দিক হয়, ঠিকও আছে ভুলও আছে। মানে তুমি যদি বলো যে পাস ফেল উঠিয়ে দেওয়া খুব উচিত, তার পিছনে ঠিকও আছে ভুলও আছে, কিছু ক্ষেত্রে এটা ঠিক, কিছু ক্ষেত্রে এটা ভুল। এবার তোমাকে ওগুলো এগুলো ডিপ্লোমেটিক। তাহলে আমি একটা কাজ করি, আমি একটা নোট এরকমভাবে তোমাদেরকে তৈরি করে দিচ্ছি, যেগুলো হচ্ছে শুধুমাত্র এই ধরনের জিনিসপত্র থাকবে, যে পাস ফেল। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আরো কিছু আছে জানো তো? তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখেছো তো? হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবে ডেসক্রিপশনে কিন্তু আরো অনেক কিছু আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা চেক করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই ধরনের কিছু আছে, তুমি কেন শিক্ষক হতে চাও, হ্যাঁ, এগুলোও কিন্তু দরকার, ঠিক আছে। বা তুমি নার্সারি শিক্ষা কি, বা গান্ধীজি শিক্ষা সম্পর্কে কি বলে গেছেন, স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে কি বলে গেছেন, এগুলো কিন্তু আছে। হ্যাঁ স্যার, এগুলো পেয়েছি। হ্যাঁ, ওগুলো দেখো। আমি যতটা সম্ভব তোমাদেরকে এই মাসের মধ্যে আমি সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আরো কিছু কিছু আছে তৈরি হচ্ছে, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমি আমার স্যার তরফ থেকে আমার চেষ্টা ওই করছি। একটা কোশ্চেন, হ্যাঁ, বলো। ওই মানে বর্তমানে অনেক সরকারি শিক্ষক তাদের বেশি করে বাচ্চাদের প্রাইভেট স্কুলে পড়ায়, তো কোনো সমর্থন করো কিনা, এরকম নাম্বার গুলো কিছু আছে নাকি? হ্যাঁ, অবশ্যই পড়া না, এটা দুটো দিক আছে। দেখো, এই ধরনের কোশ্চেন যদি করে তো, দেখো সব সময় যে তাদেরকে খুশি করতে হবে সেটা না। কারেক্ট। মানে আমি একটু কয়েকটা কথা বলে দিই, ঠিক আছে। মাইকটা অন অফ করে দাও, সুদীপা। দুটো তিনটে জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে যে সরকারি স্কুলের শিক্ষকদের তার ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পড়ানো উচিত কিনা। সব সময় যে তুমি সরকারি চাকরি করছো বলেই যে সরকারের দাবিদারি করবে সেটা না। মানে তোমাকে কিছু কোশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিতে হবে, তাদের পছন্দ হোক বা না হোক। কেন বলতো? কারণ তারা কিন্তু এক্সপার্ট বোর্ডে যারা আছে তারা কিন্তু তাদের ইচ্ছে মতো বা তাদের পছন্দ কিন্তু সেটা, যেটা সেটাই যে তুমি অ্যান্সার দিচ্ছ সেটা না, কারণ এগুলোর কোনো অ্যান্সার হয় না ফিক্সড, এগুলো ডিপ্লোমেটিক। তোমার যদি মনে হয় যে না, আমি প্রাইভেট স্কুলে আমার ছেলে মেয়েকে পড়াবো, পড়াই তো বেশিরভাগই, এবং সেটা ঠিক, কেন ঠিক সেই সপক্ষে তোমাকে যুক্তি দিয়ে তাকে বোঝাতে হবে কেন ঠিক। যে আজকাল এক নম্বর হচ্ছে যে সরকারি স্কুলে বিভিন্ন টিচাররা ঠিকমতো ক্লাস নিচ্ছে না। দুই নম্বর হচ্ছে, যেহেতু অনেক বছর ধরে রিক্রুটমেন্ট হচ্ছে না, সে তুমি প্রাইমারি বলো, আপার প্রাইমারি বলো, বা তুমি 11-12 সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি 11-12 বা 9-10 বলো, সেখানে যেহেতু হচ্ছে না, তার ফলে টিচারের সংখ্যা প্রচুর কম। যে রেশিওটা আছে একটা আমাদের এনসিটি, যে 1:40 বা 40:1 অনুপাতে আমাদের টিচার রিক্রুটমেন্ট করা উচিত বা টিচার অ্যাভেলেবেল থাকা উচিত, সেটা হচ্ছে না। তার ফলে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা সেই মতো টিচার পাচ্ছে না বলে এখন সরকারি স্কুলে অনেক ক্ষেত্রে, এগুলো লাগাবে, অনেক ক্ষেত্রে আমাদের ঠিকমতো ক্লাস হচ্ছে না। তার ফলে কিছু কিছু টিচার যারা আছেন তারা নিজেদের ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে ভর্তি করছেন, তাদের এই সরকারি স্কুলে শিক্ষক বা এডুকেশনের যে দুর্বলতাগুলো, সেই দুর্বলতাগুলোর জন্য। তবে হ্যাঁ, এগুলোকে যদি ঠিকঠাকভাবে ম্যানেজ করা যায়, এবং আবার যদি কিছু কিছু ফল্ট যেগুলো আছে সেগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে রেকটিফাই করে কারেকশন করতে পারি, তাহলে অবশ্যই সরকারি স্কুলের একটা ভবিষ্যৎ আছে। এবং তখন আশা করছি যে প্রাইভেট স্কুলে যেই সমস্ত শিক্ষকরা তাদের ছেলেমেয়েদের পড়াচ্ছেন, তারা আবার হয়তো সরকারি চাকরির দিকে তারা আবার এই মুখী হবে, সরকারি চাকরি বা সরকারি স্কুল মুখী হবে। তো এরকম একটা অ্যান্সার দিয়ে দিবে ডিপ্লোমেটিক। তার মানে কি, তুমি বললে যে হ্যাঁ কিছু কিছু ফল্ট আছে কিন্তু আবার এটার ভালোও আছে, তো এই ধরনের ডিপ্লোমেটিক অ্যান্সার আমার চাই। আমার কথা বুঝতে পেরেছো? এই ধরনের কি চাই? ডিপ্লোমেটিক অ্যান্সার। পাস ফেল কি উঠিয়ে দেওয়া উচিত? আমার কথা শোনো। পা-
পাশ ফেল কি উঠিয়ে দেওয়া উচিত? আমার কথা শুনতে হবে। পাশ ফেল উঠিয়ে দেওয়া, বলবে যে পাশ ফেল উঠিয়ে দেওয়া কিছু ক্ষেত্রে সঠিক, কিছু ক্ষেত্রে আবার তার মানে কি বলবো যে তার নেগেটিভিটিও আছে। কিরকম? পাশ ফেল যদি উঠিয়ে দিন, তাহলে পাশ ফেল উঠিয়ে দিলে কি হয়, ক্লাস 1 থেকে শুরু করে 8 অবধি ছাত্রছাত্রীরা অনেক আছে যারা পড়াশোনা ঠিক মতো করে না এবং তারা কিছুই শিখতে পারে না। কারণ তাদের মধ্যে কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কারণ তারা জানে যে তারা না পড়লেও তারা পাশ করে যাবে। তার ফলে কি হচ্ছে, যখন তারা ক্লাস 9-এ উঠছে বা হায়ার ক্লাসে উঠছে, তখন তাদের ভিত বা বেসিক জায়গাটা এতটাই দুর্বল হয়ে যাচ্ছে, তার ফলে তারা আর বেশি দূর এগোতে পারছে না এবং তারা হায়ার স্টাডি করতে পারছে না। সেই দিক থেকে পাশ ফেল উঠিয়ে দেওয়াটা একদম খারাপ। আবার কিছু ক্ষেত্রে বলতে পারি, যেই সমস্ত ছাত্রছাত্রীরা খুব ভয় বা টেনশনে থাকে, বা কিছু পিছিয়ে পড়া ছেলেমেয়েরা আছে, বা কিছু ব্যাকওয়ার্ড ক্লাসের ছেলেমেয়েরা, বা কিছু গরিব ছেলেমেয়েরা আছে যারা হয়তো সেই তুলনায় পড়াশুনো করতে পারে না, তাদের পড়াশুনো হয়তো সেই তুলনায় হয় না বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, তাদেরকে যদি পাশ ফেলটা করা হয়, তাহলে পাশ ফেল থাকলে তারা হয়তো প্রথমের দিকেই ফেল করে যাবে এবং তারা হয়তো পড়াশোনার প্রতি একটা অনীহা তৈরি হবে এবং তারা হয়তো আর কোনোদিনই পড়াশোনা করবে না বা পড়াশোনামুখী হবে না। সেই কারণে আমাদের অনেক সময় কি হয় যে এই ছোট ছোট ক্লাসে পাস ফেলটা আমরা অনেকটা রিল্যাক্সেশন দিয়ে দিই, যাতে করে তাদেরকে একটা পড়াশোনার গণ্ডির মধ্যে বা সরকারি স্কুলের গণ্ডির মধ্যে তাদেরকে আনা যায়। তাহলে দু ধরনের অ্যান্সার আছে, তাহলে এরকমভাবে দু ধরনের অ্যান্সার দিয়ে দিবে। কথাটা বুঝতে পারলে আমার? এই ধরনের জিনিস। মিড ডে মিল বলতে পারে, মিড ডে মিল কি চালু করা উচিত? অবশ্যই মিড ডে মিল চালু করা উচিত, কারণ মিড ডে মিল চালু করার ফলে অনেক গরিব ছাত্রছাত্রী, গ্রামের পিছিয়ে পড়া ছাত্রছাত্রী আছে যারা হয়তো দুমুঠো খাওয়ার পায় না, তারা স্কুলে আসে এই খাওয়ার জন্য এবং তার পাশাপাশি তারা শিক্ষাগতও লাভ মানে মানে শিক্ষাটাও লাভ করতে পারে। বুঝতে পেরেছো? মানে তারা একটা হচ্ছে যে তাদের যেটা নিট, তারা যেটা খাওয়ার সন্ধানে তাদেরকে আর কাজ করতে হয় না। অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা হয়তো বাবা মা থেকে কাজে পাঠিয়ে দেয় কারণ খাওয়ার সন্ধানে, বা কি তারা দুমুঠো ভাত খাবে কিনা। তো সেই ক্ষেত্রে তারা যখন স্কুল থেকে একটা পরিমাণ মতো খাবার পেয়ে যাচ্ছে, তখন তারা সেই কাজে না গিয়ে তারা বরঞ্চ স্কুলের দিকে বা স্কুলের অভিমুখে তারা আসে, এবং তার ফলে কি হয় যে তারা মানে এই মিড ডে মিলটা এমন একটা জিনিস যেটা কি করে যে তাদেরকে পড়াশোনার সঙ্গে তাদের যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল সেই যোগাযোগটা আবার তাদেরকে ফিরিয়ে আনে। কিন্তু তার পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যাতে করে মিড ডে মিলের হিসেবপত্র যাতে টিচাররা না রাখে, তার জন্য কিছু একটা লোক বা কোনো শ্রেণী বা অন্য কোনো শ্রেণীর লোকেদের রাখা উচিত। কারণ টিচাররা যদি এই ধরনের মিড ডে মিলের সবসময় যদি তারা এই সমস্ত হিসাব না থাকে, তাহলে হয়তো তারা ক্লাসটা ঠিক মতো নিতে পারবে না, তার ফলে পরোক্ষভাবে কিন্তু ছাত্রছাত্রীর ক্ষতি হচ্ছে। এই রকম ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? তো এই ধরনের কিছু কোশ্চিন যাই এসে। বলছি এরকম এরকম কিছু কোশ্চেনের যদি কিছু একটি মানে কয়েকটা দেন তাহলে ভালো হয়। বুঝতে পারছি না, তুমি কথাটা কেটে যাচ্ছে, আরেকবার বলো। মতো তোমার কথা শোনা যাচ্ছে না, কথা কেটে যাচ্ছে। আর কেউ কিছু বলবে? স্যার বলছিলাম যে আমাদের ইন্টারভিউ ডেট এস্টিমেট কবে দিতে পারে তাও? পিছিয়ে তো যাচ্ছে আস্তে আস্তে, সময় আছে এখনো, পড়তে থাকো। শুনেছিলাম তো ডিসেম্বরের শেষে, যেটা এখন আর হওয়া সম্ভব না। জানুয়ারির শেষে হয়ে যাওয়া উচিত, তবে সময় লাগবে। দেখো 60,000 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে নাকি, 63,000 না সামথিং, তারপরে একটা হিউজ সময় লাগবে এবং ইন্টারভিউটাই চলবে এক দু মাস ধরে, বা তার থেকেও বেশি হয়তো। তার ফলে অনেকটা সময় লাগবে এবং ফিফটি সেভেন থাউজেন্ড মেবি। হ্যাঁ ওরকমই আছে। তো তোমাদের কিন্তু একটা ভালো সুযোগ আছে, হ্যাঁ, মানে একটু ভালো ইন্টারভিউ দিলেই, মানে মোটামুটি আমি যা আমার যা হিসেব, দেখবে যখনই কোনো এই ধরনের পরীক্ষা হয়, আমি এর আগেও বলেছি 50% স্টুডেন্ট কিন্তু এমনি বাদ চলে যায়, কারণ তারা পারবে না, তারা বেসিক্যালি পড়েও না, কিছু করে না, কিন্তু বাকি 50%-এর মধ্যে লড়াই হয়। তাহলে বাকি 50% মানে যদি 25-30 হাজারের মধ্যে যদি লড়াই হয়, সেখানে কিন্তু তোমাদের একটা ভালো চান্স আছে, মানে 14,000 মানে ভালো চান্স আছে। সেই জন্য এই চান্সটা আমি যেভাবে বলে দিচ্ছি, এই নোটপত্রগুলো যেভাবে দিচ্ছি, এগুলো যদি ঠিকমতো পড়তে পারো না, এই ব্যাচের প্রত্যেকের হবে। এটা আবেগে বলছি না, এটা কিন্তু আমি আবেগে বলছি না, এটা কিন্তু ফ্যাক্ট, একদম ফ্যাক্ট বলছি। তোমরা বলতে পারো স্যার আপনি আবেগে বলছেন, বা আপনি হয়তো আমাদের ভালো চান বলে, বা আপনার ছাত্রছাত্রীরা পাবেই, এরকম একটা আবেগ কাজ করে না। এটা একদম ফ্যাক্ট বলছি। এবং এই নোটগুলো বা এই জিনিসপত্রগুলো পড়তে থাকো যতটা পারবে, যতটা সম্ভব। আর তোমার একটা লিমিটেশন আছে প্রত্যেকের। কেউ বলতে পারো স্যার আমার খুব ছোট বাচ্চা আছে, আমি বেশি পড়তে পারছি না, ঠিক আছে অবশ্যই, কিন্তু যতটা মানে ট্রাই হার্ডার, যতটা সম্ভব। প্রত্যেকেরই একটা লিমিটেশন থাকে, প্রত্যেকেরই একটা কাজ থাকে। তোমাদের মধ্যে অনেকে আছে যারা হয়তো অন্যান্য চাকরি বাকরির সঙ্গে যুক্ত, তার ফলে সময় খুব কম। কিন্তু মানে একটা জিনিস আমি জানি না তোমাদের মধ্যে আমি কতটা মানে বাড়াতে পারলাম, কিন্তু মানে মানুষ কি বলো তো, বা আমরা যারা পড়তে ভালোবাসি না, তাদের ভালো জিনিস পড়তে ভালো লাগে। ঠিক বলছি কিনা বলো? মানে দেখবে যে যখনই তুমি কোনো ভালো জিনিস পেয়ে যাবে, ইন্টারেস্টিং জিনিস, যেমন আমি আজকে এই ইন্টারেস্টিং জিনিসগুলো দেখালাম, বা আমি হয়তো এমনভাবে রিপ্রেজেন্ট করলাম যাতে তোমরা ইন্টারেস্ট পাও, ফলে আমি নিশ্চিত বিশ্বাস যে যতজন ক্লাস করছে তার মধ্যে বেশিরভাগ জনেরই একটা ইন্টারেস্ট আসলো কিনা যে পড়বো।
একটা মেটেরিয়াল বা পড়বো, শেষ করবো, বাহ সুন্দর একটা জিনিস পেয়েছি, এটা পড়বো, এই ইন্টারেস্ট যদি চলে আসে বা তোমার মধ্যে যদি খিদেটা চলে আসে, যদি পড়বে, তাহলে তুমি যে করেই হোক সময় বের করবে। পারলে তুমি 2 ঘন্টা কম ঘুমাবে 1 মাস, কি আছে তাতে? আমি তো দিনে 3.5 মানে হার্ডলি 3.5 থেকে 4 ঘন্টা ঘুমাই, আমি সত্যি কথা বলছি, মানে একদম বাড়িয়ে বলছি না। আমি লাস্ট মে মাস থেকে, মে জুন মাস থেকে, মে মাসের আগে এপ্রিল থেকে আমি মানে 3.5 থেকে 4 ঘন্টা হার্ডলি আমি দিনে ঘুমাতে পারি, তার বেশি ঘুমাতে পারি না। এবং মানে তাতে তুমি যদি বলো স্যার শরীর খারাপ হয়ে যাচ্ছে, হয়তো আমি এটা ভাবতাম আগে যে এত কম ঘুমালে হয়তো মানুষের শরীর খারাপ হয়, যেটা হয়তো হয়, কিন্তু এখন দেখছি কি অভ্যেস হয়ে গেছে, মানে বেসিক্যালি আমার ঘুম ভেঙে যায় এবং আমার ঘুম আসে না। আগে গিয়েও তো, আগে মনে হতো যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো, বা অনেক সময় হয়তো চাকরি বাকরি তখন ছিল না বা কোনো কাজ ছিল না, তখন পড়াশোনার মধ্যে যেত, তখন দুপুরে ঘুম পেতো, বিকেলে ঘুম পেতো, সকালবেলা ঘুম থেকে উঠে আবার এত বড় করে হাই তুলতাম, মানে একটা বেশ ঘুম ঘুম পরিবেশ। এখন দেখি যে কম ঘুমাই অথচ কোনো রকম এনার্জি লস নেই, মানে এই যে এখনো যে কথা বলে যাচ্ছি, ধরো আমি সকালবেলা সেই ভোরবেলা উঠেছি, কন্টিনিউয়াস আমার ব্যাচ চলছে, এবং এখন লাস্ট ব্যাচ এটা তোমাদের, আমার আরেকটা ব্যাচ চলছিল বলে এটা দেরি হলো তোমাদের পড়াতে, মানে। এবং তার ফলে কি যে কন্টিনিউয়াস যে চলছে, এবং এরকম ভাবে 4টা থেকে 6টা, 6টা থেকে আবার 8টা, 8টা থেকে 10টা, এরকম তো একটা মাঝে মধ্যে ব্রেক হয় বলে অনেক সময় 8টা, 8:30 হয়ে যায়। তো এই যে কন্টিনিউয়াস যে ব্যাচ চলছে, ইভেন দেখো এখন আমি কথা বলছি, আমার মধ্যে কোনো এনার্জি লস নেই, মানে নেই কারণ আমি একটা অভ্যেসের মধ্যে চলে এসেছি। তার ফলে তোমরা যদি 1-2 মাস, 1-2 মাস যদি একটু ঘুমটাকে কম করতে পারো, আমি বলছি না সারা জীবনের জন্য, দেখবে ভালো লাগবে। মানে ঘুম জীবনে অবশ্যই ইম্পর্টেন্ট, আমি নিজেও অ্যাডভাইস করি যে অন্তত মিনিমাম 7-8 ঘন্টা ঘুমানো উচিত, যদি তোমার সময় থাকে, এবং সময় না থাকলেও ওটাকে অন্তত বের করবে। কিন্তু মানে সাফল্য বা সফলতা লাভ করার জন্য না অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, মানে অনেক অনেক কিছু গল্প দেয়, সাকসেসফুল হওয়ার পর অনেক কিছু বলে, শুনতে ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো তুমি যদি না খাটো না, তাহলে মানে না, যদি তুমি স্যাক্রিফাইস করো, লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তুমি জীবনে সব কিছু করবে আর তারপর তুমি ভাববে আমি সাকসেসফুল হবো, সেটা না। তোমার হাতে দুটো অপশন, একটা অপশন কি, একটা অপশন হচ্ছে যে স্যার আমি জীবনটাকে খুব উপভোগ করবো, অনেকেই করে। জীবনে আমি স্যার বেশি আমার দরকার নেই সফলতা, আমি স্যার বন্ধুর বিয়েতে খাবো, আমি পিসির ছেলের বিয়েতে খাবো, আমি দুর্গাপুজোতে 5 দিন আনন্দ করব, আমি স্যার পাহাড়ে ঘুরতে যাব, আমি স্যার বিয়ে করে অমুক জায়গায় ঘুরতে যাব, আমি স্যার প্রচুর জায়গা আমি আনন্দ করব, আমার জীবন এটাই। এটা একটা আলাদা ফিলোসফি। আমি স্যার সিনেমা দেখবো, আমি গান শুনবো, আমি টিভি দেখবো, আমি সবার সঙ্গে ফ্যামিলির সঙ্গে আনন্দ করবো, এটা আলাদা ফিলোসফি। এই ফিলোসফিতেও মানুষ খুশি আছে, খুশির কোনো ডেফিনেশন নেই, মানুষ খুশি বিভিন্ন পদ্ধতিতে থাকতে পারে। তার ফলে এটা একটা ফিলোসফি, এই ফিলোসফিতেও মানুষ ভালো আছে। কিন্তু এই ফিলোসফিতে মানুষ যারা আছে, তারা খুব বেশি সাফল্য লাভ করতে পারে না। এই ফিলোসফিতে মানুষ খুশি থাকতে পারে, খুশিরও পরিমাপ আছে, কে কীরকম খুশি আমি জানি না। সেই জন্য আমি যদি বলি যে না এটা জীবন না, জীবন মানেই তোমাকে সবসময় সরকারি চাকরি পেতে হবে, নট, দ্যাট ইজ নট ফেয়ার। কিন্তু তুমি এই লাইফও লিড করতে পারো, দ্যাট তোমার চয়েস। আর তুমি যদি বলো না স্যার আমি এই লাইফ লিড করবো না, কারণ এই লাইফতে ঠিক আছে আমার ভালো লাগে না, আমার কি ভালো লাগে, আমার ভালো লাগে স্যার আমি সফল হব, আমি প্রচুর মানে ভালো কাজ করব, আমি ভালো জায়গায় চাকরি করব, বা আমি স্যার আমি অন্তত, আমি অনেক মেয়েরা আছে যারা বিশেষ করে হাউস ওয়াইফ, তারা দেখবে যে হাজব্যান্ডের টাকায় চলতে হয়, বা একটা জাস্ট একটা টোটো চড়তে গেলেও হাজব্যান্ডের হাতে 10 টাকা, 10 টাকা দাও না, খুব লজ্জাজনক। মানে আমি আমি খুব বলছি, হয়তো অনেকের হাজব্যান্ড আছে যারা হাসি মুখেই তাদের ওয়াইফকে টাকা পয়সা দেয় যে না তুমি খরচা করবে। তাও দেখবে তোমরা এটা ফিল করো কিনা, যারা ওয়াইফ বলছে, হাউস ওয়াইফরা, যে একটা 10 টাকার জন্য দেখবে হাজব্যান্ডকে একবার বলতে হয় যে শোনো না একটু 10 টাকা দিও, খুব প্যাথেটিক এবং খুব আমার মনে হয় যে খুব অসম্মানজনক। তার ফলে তোমরা একটা চাকরি যদি পেয়ে যাও, সে কম টাকার হোক, প্রাইমারি হোক না, তারপরে আস্তে আস্তে সুযোগ আছে, তো আরও আমি উপরের দিকে যাব, মানে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওঠার সুযোগ আছে। কিন্তু তুমি যদি ভাবো যে না আমি চাকরি বাকরি করবো না, আমি ওই লাইফটা লিড করবো যে আমার হাজব্যান্ডের টাকায় আমি ঘুরবো, আনন্দ করব, একটা টাইম পর না নিজের প্রতি একটা বিতৃষ্ণা জমে যাবে যে আমি কি করছি, আমাকে সবাই হেও করছে। ইভেন দেখবে যে তোমার ছেলে মেয়েও যখন তুমি বড় হবে না, হয়তো যেই ছেলে মেয়ের জন্য তুমি লাইফে স্যাক্রিফাইস করলে, সেই ছেলে মেয়ে আবার কথা শোনাবে, বলবে যে মা তুমি চাকরি তো পেলে না, তুমি তো চাকরি করতে না, তুমি কি বুঝবে, বা মানে এই ধরনের কথা, মানে এত খারাপ লাগবে তখন দেখবে যে তোমাকে বলবে যার জন্য তুমি সারাটা জীবন স্যাক্রিফাইস করলে, যার জীবন তুমি হয়তো তুমি চাকরি পেয়েও ছেড়ে দিলে, বা তুমি তো পড়লে না, কিন্তু সেই ছেলে বা মেয়েই দেখবে তোমাকে একসময় কথা শুনিয়ে বলে মা তুমি কি বুঝবে, তুমি তো চাকরি কোনোদিন করেনি। তখন দেখবে যে নিজেকে মনে হবে যে মাটির থেকে হয়তো, মানে পায়ের থেকে হয়তো মাটি সরে গেছে, মানে শূন্য স্থান। তার ফলে বলবো যে নিজের আত্মমর্যাদা বোধের জন্য, বা নিজের আত্মসম্মান বোধের জন্য অবশ্যই প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের চাকরি করা উচিত, সরকারি হোক বেসরকারি হোক, আমি সেটাতে যাইতে চাচ্ছি না। কিন্তু তোমাদের কাছে একটা সুযোগ আছে, তোমরা যেহেতু টেট পাস করেছো সবাই, তোমরা প্রাইমারিতে বসছো, তার ফলে এই সুযোগটা কাজে লাগাও। এই সুযোগটা আবার পাবে কিনা আমি জানি না, যদি কাজে লাগাও, আমি বলছি না যে প্রাইমারি টিচার হওয়াটাই সব কিছু, এরপর আপার প্রাইমারি দাও, এরপর এসএসসি দাও, বা যদি হয় এরপর অন্য জায়গায় যাও না, কিন্তু একটা হাতের পাঁচ, মানে একটা কি বলতো যে সরকারি চাকরি হচ্ছে একটা প্রোটেকশন, একটা নেসেসারি।
তার মানে এটা না যে তুমি তার থেকে বড় কিছু করতে পারবে না, কিন্তু জাস্ট একটা জায়গায় যে আমি এই অবধি একটা টাকা আমার মাস শেষে আসে, আমাকে কারোর কাছে হাত পাততে হচ্ছে না। বিশেষ করে আমি ছেলেদের কথাও বলবো, যাদের ফ্যামিলি হয়ে গেছে বা যাদের হয়তো এরকম আছে যে বৃদ্ধ বাবা মা আছে, বাবা মা বলছে যে যে আর কতদিন, হয় কি না, একটা লিমিট থাকে তো প্রত্যেকের। বা হয়তো তোমরা অনেক কষ্ট করে মানুষ করেছে তোমাদের বাবা মারা, সেখানে হয়তো তোমরা চাকরি বাকরি পাচ্ছ না, বাবা মা হয়তো তোমাদের দিকে তাকিয়ে বসে আছে যে না আমার ছেলেটা বা আমার মেয়েটা চাকরি পাবে। সেই ক্ষেত্রে হয়তো তাদের আশা এখনো পূর্ণ হচ্ছে না, তার ফলে তাদের আশাটা পূর্ণ করে দাও, এবং সেটা করতে পারবে তুমি। হ্যাঁ, ভাগ্য অবশ্যই একটা সাথ দেয়। তো যখন এত দূর অবধি ভাগ্য সাথ দিল যে না একটা প্রাইমারি ইন্টারভিউ হচ্ছে এবং তুমি বসার সুযোগ পাচ্ছ, সেখানে তুমি লড়ে যাও না, নিজের চাকরিটা লড়ে এনে দাও। তুমি কেন ঘাবড়ে যাবে? তুমি কেন, তোমার তখন ওই দিনগুলো মনে করো যে আমি এই জায়গা থেকে এসেছি, আমাকে সাকসেস পেতে গেলে আমাকে লড়তে হবে। কোথায় লড়তে হবে? লড়া মানে মারপিট করার কথা বলছি না, নিজের এগেনস্টে লড়তে হবে। কিরকম ভাবে? আমার টেনশনটাকে দূরে ফেলতে হবে, আমার যে চাপ, আমি যে হেজিটেট করি, আমি যে কথাবার্তা বলতে গিয়ে নার্ভাস হয়ে যাই, সেগুলোকে দূরে ফেলতে হবে। আমার নিজের মধ্যে লড়াই করতে হবে যাতে করে আমার ভালো জিনিসটা জয়ী হয়, আমি যাতে সেলফ কনফিডেন্ট পাই। তো এই জায়গাটা তোমাকে ইন্টারভিউ বোর্ডের মধ্যে করতে হবে। আর তুমি যদি বলো না স্যার আমি টেনশনে পড়ে গিয়ে না স্যার একদম ইন্টারভিউটা খারাপ হয়ে গেল, কি হবে তাহলে? কার ক্ষতি হলো? তোমার ক্ষতি হলো। তুমি একটা সুযোগকে একদম, কি বলবো, যে হাতের বাইরে ফেলে দিলে। তার ফলে ওইটা করো না। মনে করো যে তোমার জীবন, সেই জীবনে তোমাকে সফলতা লাভের একদম কাছে চলে এসছো, এই সুযোগটাকে নষ্ট করো না। এবং নিজের মধ্যে একটা রাগ, একটা জেদ আনো, আমি পারবই, আমি পারবো না তো কি বলবো, তার জন্য কি করতে হবে? পড়তে হবে। আবার রাগ জেদ এমন আনলে যে সব কিছু একটা ফাটিয়ে দিলে মেরে ফেলে, যে এমন রাগ, ওই রাগের কথা আমি বলছি না। এই রাগ হচ্ছে এমন রাগ যে আমি সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার বোঝো? মানে মানে একদম সাইলেন্টলি, নিঃশব্দে পড়ে যাও, কাউকে কিচ্ছু জানাতে হবে না। কোথাও তোমার বেশি কথা বলার দরকার নেই যে আমি অমুক পড়েছি তমুক পড়েছি, আমি জিনিসপত্র দিয়ে দিচ্ছি, চুপচাপ বাড়িতে বসো, সময় দাও, আর পড়ে যাও। সময় তোমার উপর, তুমি কতটা সময় দিতে পারবে সেটা তোমার উপর, তোমার লিমিটেশন তুমি জানো। তুমি যদি বলো স্যার আমি 1 ঘন্টা দেবো, তুমি দিতে পারো। তুমি যদি বলো স্যার আমি পার ডে 10 ঘন্টা দেবো, খুব ভালো। তুমি যদি বলো স্যার পার ডে আমি 16 ঘন্টা দিব, তাও ভালো। এবার যদি বলো স্যার 16 ঘন্টা কি পড়া যায়? অবশ্যই পড়া যায়, কে বলেছে পড়া যায় না? জীবনে অনেক কিছু করা যায় যদি তুমি চাও। এবং যারা খুব সাকসেসফুল, বিশ্বাস করো, বড় বড় যারা সাকসেসফুল, যারা খুব বড় বিজনেসম্যান, তারা 16 ঘন্টা কাজ করে এখনো। তুমি যদি ভাবো যে বড় বড় বিজনেসম্যান ওদের সব আছে, তাহলে ওদের কি কাজ করার দরকার? করে না। রতন টাটা মৃত্যুর আগের দিন অবধি কাজ করে গেছে, ওর কি অভাব ছিল ওনার? মুকেশ আম্বানি এখনো কাজ করে যায় সারাদিন রাত, কি আছে? কাজ করা বন্ধ করে দিলে কি হবে? ওনার কিচ্ছু হবে না। ওনার 10 প্রজন্ম কেন, 100 প্রজন্ম হয়তো খেতে পারবে, এত টাকা আছে। কিন্তু তিনি কি কাজ করা বন্ধ করে দিচ্ছেন? না। ওটা টাকা না, ওটা হচ্ছে একটা জেদ, একটা ভালোবাসা। এই ভালোবাসাটা যে কাজের মধ্যে ভালোবাসতে হবে। দেখবে যারা ব্যবসা করে তাদের একটা ভালোবাসা আছে। সকালবেলা দেখবে তোমাদের অনেকে আছে হয়তো বাবা দাদা বা হাজব্যান্ড বা ছেলে মেয়েদেরও এখন প্রচুর ব্যবসা, মেয়েরাও দেখবেন কেকের ব্যবসা করছে, রেস্টুরেন্ট খুলছে, বিউটি পার্লার বা মেকআপ ইয়ে হচ্ছে, অনেক ধরনের। খুব ভালো লাগে আমার, সত্যি বলছি ভালো লাগে। কেন? একটা জেদ, একটা খিদে, ওটা একটা আলাদা লেভেলের ভালোবাসা। মানে ওটা একদমই খুব ছোট্ট জিনিস না যে না আমি তো চাকরি করছি আমার খুব গর্ববোধ, ও একটা কেকের দোকান খুলেছে। আরে বাবা, কেকের দোকান থেকে তোমার থেকে বেশি ইনকাম করতে পারে, তোমার ও খাটছে বেশি। ওর ভালোবাসাটা দেখবে, এত কষ্ট এত কিছুর মধ্যেও ফ্যামিলির সামনে দেখবে ঠিক কেক বানাচ্ছে, ঠিক দেখবে একটা কিছু করছে। তার ফলে কি? ওটা ভালোবাসা থেকে। ওটাকে ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসাকে না খাটনি মনে হয় না। মানে আমরা অনেক সময় করি না, স্যার আজকে প্রচুর খাটাখাটনি করলাম। তুমি যেটাকে ভালোবাসবে না সেটাকে তোমার খাটনি মনে হবে না। সত্যি কথা বলছি, খাটনি কখন মনে হয় জানো? যখন তুমি জিনিসটাকে ভালোবাসবে না, তখন মনে হয় খাটলাম প্রচুর, ফালতু খাটনি করলাম, ভালো লাগছে না তাও খাটলাম, স্যার আমার খুব প্রেশার। এই প্রেশার, এই ওয়ার্ডটা তো রিসেন্ট এসছে। আগে আমাদের সময় কোনো প্রেশার থাকতো না। কি রে খুব প্রেশার দিচ্ছি, ওরকম কোনো প্রেশার বলে কোনো ওয়ার্ড ছিল না। ওই চাপ, এই ওয়ার্ডটা খুব রিসেন্টলি এসেছে মানুষের মধ্যে। আজকে খুব চাপ, কিসের চাপ তোর? কোনো চাপ নেই, পড়াশুনো কর, কোনো চাপ নেই। আমাদের সময় প্রেশার বলে, চাপ বলে কোনো ওয়ার্ড ছিল না। প্রেশার মানে পড়তেই হবে, ভালোবেসে পড়তে হবে, তাহলে কোনো প্রেশার লাগবে না। আমরা খাটতাম, কীরকমভাবে খাটতাম, একদম রেগুলারলি লেগে পড়ে খাটতাম। এখনকার ছেলে মেয়ে 2 ঘন্টা পড়তে বলবো, ওফ কি প্রেশার! আরে প্রেশার না দিলে জীবনে কিছু হবে? তুমি যদি ভাবো প্রেশার, তাহলে ছেড়ে দাও, তাহলে তোমাকে চাকরি বাকরি করতে হবে না, তাহলে তুমি বাড়িতে ঘুমাও, তাহলে দেখো তারপর জীবন তোমার কেমন আছে। কিন্তু তুমি যদি খাটো, তুমি যদি প্রেশারটা নাও, তাহলে দেখবে যে তুমি পরবর্তীকালে, মানে লাইফ এরকম না যে পরবর্তীকালে তোমার লাইফ খুব ভালো হবে, এই হবে, আমি বলছি না। সুখ দুঃখ নিয়ে জীবন, ভালো মন্দ নিয়ে জীবন, সব সময় লাইফে কোনো না কোনো ভালো খারাপ জিনিস চলবেই। তার ফলে এই কথাটা খুব ভুল যে চাকরি পেয়ে গেলে তোমার জীবন একদম সব কিছু খুব সুন্দর, না, তখনও তোমার প্রবলেম থাকবে,
তখনও তোমার সাংসারিক, পাবলিক, পার্সোনাল অনেক কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু একটা জিনিসে কোনো সমস্যা থাকবে না, সেটা হচ্ছে একটা সোর্স অফ ইনকাম, বা তোমার একটা ফিনান্সিয়ালি কোনো সমস্যা থাকবে না। একটা ফিনান্সিয়ালি আমি একটা জায়গা হলে আমি বলবো না ফিনান্সিয়ালি স্ট্রং, কিন্তু ফিনান্সিয়ালি আমি উইক না। আমার একটা জায়গাতে আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই, তাহলে আমি একটা সিকিউর লাইফ লিড করছি। এবং টাকা পয়সা এমন একটা জিনিস না, অনেক অনেক কথা বলে যে স্যার টাকা পয়সা পেলেই কি সব, সত্যি সব না, কিন্তু টাকা পয়সা অনেকটা জিনিস, অনেক কনফিডেন্স তৈরি করে দেয়, অনেক কিছু তৈরি করে, পার্সোনালিটি তৈরি করে দেয়। দেখবে কিছু কিছু উদাহরণ আছে, দেখবে দেখবে কিছু কিছু জিনিস যারা বিফোর সাকসেস তাদের লাইফটা কেমন ছিল, আফটার সাকসেস দেখবে তাদের পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে, তাদের কথাবার্তার ধরন চেঞ্জ, তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে। যদি বলে স্যার চেহারা কী করে চেঞ্জ হয়, টাকা পয়সার সাথে হয়ে যায়, এটা আলাদা লেভেলের জিনিস আছে। তো এর ফলে তোমরাও যদি ভালো করে পড়াশুনো করো, তোমরা যদি জব পাও, বিশেষ করে মানে তোমরা যেহেতু কি বলবো যে এতটা খাটছো বা এতদিন ধরে পরীক্ষা টরীক্ষা হচ্ছে না, তার ফলে অনেকেই আছো যারা খুব লেগে পড়ে আছো, কিন্তু সুযোগটা দেখানোর মানে এই যে তোমরা যে খাটছো সেটা দেখানোর কোনো সুযোগ নেই। সেই সুযোগটা যখন পাচ্ছ, তো বেসিক্যালি তোমরা খাটো, এবং বিশ্বাস করো মানে ফিনান্সিয়ালি একটা সাপোর্ট যদি পেয়ে যাও না, অনেকটা লাইফে মানে গ্রো করতে পারবে। মানে সমস্যা থাকবেই লাইফে, প্রবলেম থাকবেই, খুব বাস্তব কথাবার্তা বলছি, এরকম না যে তুমি চাকরি পেয়ে গেলে তোমার লাইফে প্রবলেম থাকবে না। সবার লাইফে প্রবলেম থাকে, তার ফলে অনেক ধরনের প্রবলেম থাকবে, শারীরিক সমস্যা হতে পারে, কোনো কিছু। কিন্তু এটা একটা আলাদা রকমের আনন্দ চাকরি পাওয়াটা, এই আনন্দটা আমি চাই যে তোমরা একবার লাইফে ফিল করো। সরকারি চাকরি পাওয়ার একটা আনন্দ অন্যরকম। তো তার ফলে যারা পায় না তারা পায় না, তাদের অন্য কিছু আনন্দ আছে হয়তো, কিন্তু এই আনন্দ যেটা বলে বোঝানো যায় না, মানে যারা পায় তারাই বুঝতে পারে যে এটা একটা আলাদা আনন্দ। আবার টাকা পয়সা দিয়ে ওটার কথা বলছে, তাহলে আবার আনন্দ হবে না। যে টাকা পয়সা ছাড়া নিজে খেটে অনেস্টলি পড়াশুনো করে চাকরি পায় না সরকারি, সেটা একটা আলাদা রকম আনন্দ। এই ফিলিংসটা আমি চাই যে তোমরা একবার ফিল করো। মানে ওই ফিলিংসটা আনন্দ, মানে কাউকে বলতে ইচ্ছা করে না যে আমি চাকরি পেয়েছি, ওটা একটা নিজের মধ্যে আনন্দ। মানে দেখবে তোমরা যখন চাকরি পেয়ে যাবে না, তখন কিন্তু মাইক নিয়ে বলবে না আমি পেয়েছি, মানে তখন একটা কি বলতো, যে নিজের প্রতি একটা যে মানে গর্ববোধ, সেটা যে আমি পেলাম এবং আমি খেটে পেলাম, একটা ভালো লাগা, আমার নিজের মানে নিজেকে ভালোবাসতে ইচ্ছা করে। আমরা অনেক সময় বলি না যে নিজেকে কি ভালোবাসতে পারো, তো নিজেকে ভালোবাসাটা আসে তখন নিজের প্রতি, দেখবে যে গর্ববোধ হয়, নিজের প্রতি একটা ভালোবাসা হয় যে আমি পারলাম, আমি পারলাম, নিজেকে মনে হবে যে সাবাস বলতে। তো এই জায়গাটা আমি জানি যে চাই তোমরাও ফিল করো। এবং আমি যেভাবে তৈরি করে দিচ্ছি তোমাদেরকে, বা আমি যেভাবে জিনিসপত্র দিচ্ছি, সেগুলো প্লিজ মানে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা পড়ো, তোমাদের স্বার্থে। তোমরা না পড়লে তোমাদেরই স্বার্থ বিঘ্নিত হবে, আর তোমরা পড়লে তোমরাই ভালো লাইফ লিড করতে পারবে। তার ফলে এগুলো পড়ো। এবং আমি যেই সমস্ত কথাবার্তা বললাম, মাঝে মধ্যে একটু মোটিভেট করার চেষ্টা করি। আশা করি কিছু কিছু ছাত্রছাত্রী মোটিভেট হয়, কারণ আমাকে অনেকে বলে স্যার আপনি একটু মোটিভেট করলে ভালো লাগে। কারণ আমার মধ্যে খুব আমি আমার মধ্যে নেগেটিভ এনার্জি খুব কম, হয়তো ভগবানের দান, যে আমি খুব নেগেটিভিটিতে বিশ্বাসী না। মানে আমি আমার পার্সোনাল লাইফেও খুব নেগেটিভিটি নেই আমার লাইফে। আমি ইভেন মানে কি বলবো, যে কোনো কিছুকে আমি খুব ছোট চোখে দেখি না, কেন জানি না, এটা আমার ছোটবেলা থেকেই, হয়তো আমার বাবা মার শিক্ষা এটা। আমার বাবা মা যে খুব শিক্ষিত ছিলেন সেটা না, কিন্তু আমাকে এরকম কিছু শিক্ষা দিয়েছেন যে কোনোদিন কাউকে অসম্মান না করতে। হয়তো মুখে বলেনি, কিন্তু শিক্ষার মধ্যে একটা বড় হওয়ার মধ্যে হয়তো আমি বাবা মাকেও দেখেছি যে তারা হয়তো কোনোদিন কাউকে খুব একটা অসম্মান করেননি, তার ফলে আমিও কোনোদিন করি না। 2 নম্বর হচ্ছে তারা আমাকে সব সময় খুব এনার্জি দিতেন, বা খুব পজিটিভ এনার্জি দিতেন, ফলে আমিও আমার স্টুডেন্টদেরকে, আমার ছেলে মেয়েকেও আমি একটা এনার্জি দিই। খারাপ রেজাল্ট করলেও তার পাশে দাঁড়াই, যদি আমার ছেলে মেয়ে খুব ছোট এখনো, মানে খারাপ রেজাল্ট ভালো রেজাল্টের সময় আসেনি, কিন্তু আমার মনে হয় যে আমি এজ এ ফাদার হিসেবে তাদের সবসময় পাশে দাঁড়াবো, ইভেন যদি তারা কোনো সাবজেক্টে ফেলও করে যায়। তো এই এই যে পজিটিভ জিনিস, মানে নেগেটিভিটিটাকে তো আমি নিতেই পারি, ওটাকে নেওয়া কোনো বড় ব্যাপার না, কিন্তু সবাই তো নেগেটিভিটি নেয়। তার ফলে একটু নেগেটিভিটিটা ছেড়ে দিয়ে একটু পজিটিভ জিনিসটা নিই না, কি আছে? পজিটিভ জিনিসের কত ক্ষতি নেই, মন ভালো থাকে সবসময়। এবং বই পড়া হচ্ছে একটা পজিটিভ এনার্জি। মানে আমি একটু এখনও পড়াশোনার মধ্যে থাকি এই কারণেই যে আমার ভালো লাগে যে আমি বই পড়লে আমার মধ্যে না, এই যে ধরো যে কোনো একটা সমস্যা হয়েছে, ধরো কোনো প্রবলেম মানুষের থাকে, আমারও থাকে, তার ফলে ধরো সমস্যাটা তুমি সমাধান করতে পারছো না, তোমার এটা বাজে লাগছে, ভাল লাগছে না মানসিক অবস্থা, তুমি একটা বই খুলে পড়ো না, যে কোনো একটা ভালো জিনিস, দেখবে মনে হবে সমস্যাটা থেকে কিছুক্ষণের জন্য তুমি বেরিয়ে আসতে পেরেছো। মানে দুরকম পদ্ধতি, একটা হচ্ছে তুমি সমস্যা আছে তুমি নেশা করো, থাকে না অনেকে যে আমি নেশা করছি স্যার, আমি সমস্যা থেকে দূরে সরে যাচ্ছি, দুরকম পদ্ধতি দেখবে। আমি কিন্তু বাস্তব কথা বলছি, মানে মানে আমি তোমরা খুব সিনিয়র লেভেলে, এই জন্য আমি একদম ভেতর থেকে বলছি। মানুষ যখন সমস্যায় পড়ে তখন দুটো দিক বেছে নেয়। একটা হচ্ছে মানুষ হয়তো অনেকে দেখবে নেশা করছে, দেখবে ড্রিঙ্ক করছে, মদ খাচ্ছে, অন্য নেশা করছে, দেখবে সমস্যাটা আরও বাড়ে, কমে না। কারণ এই যে এগুলো না সমস্যা না, মানে অনেকে বলে না যে আমি খুব ফ্রাস্ট্রেটেড, আমি দুঃখে আমি মদ খাচ্ছি আজকে। আরে বাবা, দুঃখে মদ খেয়ে কি সমস্যা হয়? সাময়িক নেশা, তারপরে যখন মদ চলে যাবে তখন কি হবে, তোমার আবার একই। তো তার ফলে এটা কোনো সলিউশন না। মানে এটা যদি তুমি বলো যে আমি মদের মধ্যে সলিউশন খুঁজছি, দেন মানে তুমি
আরো নিজেকে আরো বেশি ট্রাভেলে ফেলছো, তুমি আরো বেশি দূরে চলে যাচ্ছ। তার ফলে এটা না। হ্যাঁ, তুমি রিল্যাক্সেশন, তুমি একটু একটু সোশ্যালি, ঠিক আলাদা ব্যাপার, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি যদি মনে করো আমি কোনো সমস্যায় আছি, দেন বই পড়ো। এর মতো সমাধান নেই, বিশ্বাস করো, এর মতো সমাধান নেই। বই পড়লে মানসিকভাবে এতটা রিল্যাক্স থাকতে পারবে না, এবং দেখবে তোমার সমস্যাটা আর আসবে না, বা আসলেও দেখবে তুমি মেন্টালিটি তুমি অনেক স্ট্রং হয়ে যাবে। তো এটা একটা জিনিস, এটা করতে পারো তোমরা। তো প্রবলেম মানুষের থাকলে এগুলো করো। দ্বিতীয়ত হচ্ছে যে মানে কি বলবো, যে এই যে মানে পজিটিভ এনার্জি কেন থাকা উচিত, যে পজিটিভ এনার্জি মানে আমি যেটা পার্সোনালি মনে করি যে আমি এই ধরনের পজিটিভ এনার্জি আমি কেন দিই, এবং পজিটিভ আমি শিখে এসেছি। আর তোমাদেরকেও বলবো, তোমাদেরকেও যেহেতু দেখো মানে কারোর কাছে তো কিছু কিছু শেখার জিনিস আছে। এগুলো কি হয় যে মানুষ মানুষের কাছ থেকে শেখে, আমরা সমাজ থেকে শিখি, আমরা টিচারদের কাছ থেকে শিখি, আমরা বন্ধু বান্ধবের কাছ থেকে শিখি। প্রত্যেকের কাছ থেকে কিছু পজিটিভ জিনিস শেখার আছে। তুমি যদি নেগেটিভটা শিখতে চাও অবশ্যই ভালো। দেখবে বন্ধু বান্ধব তোমাকে বলবে আই চ আজকে সিগারেট খাই, মানে তোমার মধ্যে নেগেটিভিটি ঢোকাচ্ছে। এবং কিছু বন্ধু বান্ধব বলবে যে আয় আজকে চপ পড়াশোনা করি, গ্রুপ স্টাডি। ছোটবেলায় আমাদের তাকেই ভালো লাগবে যে সিগারেট ধরাবে আমাদের জন্য, তাকেই বলবো ওই আমার ট্রু ফ্রেন্ড। আর যে আমাকে বলবে পড়াশোনা করতে হয়, সে আমার ট্রু ফ্রেন্ড না, সে ফেক, সে আমার ভালো চায় না। আমাদের মনে হয় কিনা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমরা বুঝতে পারি না যে কি আমাদের আসল ভালো চায়, কি খারাপ চায়। তার ফলে যেই সমস্ত বন্ধু বান্ধব বলেছো আজকে পড়তে হবে না, একটু যাই, হ্যাঁ মাঝে মধ্যে ঠিক আছে, এন্টারটেনমেন্ট দরকার, আনন্দ ফুর্তি। কিন্তু একটা বন্ধু দেখবে সারাদিন তোমাকে নিয়ে যাচ্ছে, বলছে আজকে পড়তে হবে না, পড়তে হবে না করে, আর তুমি মনে করছো ওই তোমার প্রিয় বন্ধু। কিন্তু না, ও তোমার কথা বুঝতে পারছে না, তুমিও বুঝতে পারছো না, দুজনেই গোল্লাই যাচ্ছ। তো সেই জিনিসগুলো তোমাকে চুজ করতে হবে যে কোথায় পজিটিভিটি আছে, কোথায় নেগেটিভিটি আছে। ইভেন এখন তো তোমরা বড় হয়ে গেছো, তার ফলে এখন তোমাদের ওই জায়গাগুলো নেই যে আমার বন্ধু বান্ধব কী করছে না করছে, থাক আমাকে পড়তে হবে। কিন্তু এখন যেটা থাকে, এখন হচ্ছে যে আমরা অনেক সময় কি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। অনেক সময় কেউ বললো ধুর প্রাইমারিতে আর কি হবে, কবে চাকরি হবে, ও সরকার টাকা নিয়ে চাকরি করে দেবে, এগুলো নেগেটিভিটি। তখন মনে হলো আচ্ছা ঠিকই তো বলেছে আমার বন্ধুটা, সরকার মানে তাহলে টাকা দিয়ে চাকরি দিবে। হ্যাঁ কিছু হয়েছে উদাহরণ অবশ্যই, কিন্তু সব সময় যে সেটা হবে সেটা তো না। তার ফলে এই নেগেটিভিটিগুলো যখনই আসবে, তখন দেখবে তুমি পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছ, মনে হচ্ছে আর পড়বে কী লাভ। এবং কিছু কিছু বন্ধু বান্ধব সারাউন্ডিংয়ে, কিছু কিছু আত্মীয় তোমাকে ইচ্ছা করে করে এগুলো বলবে তুমি পড়াশোনা না করো, যে এগুলো হবে না, পড়ে কোনো লাভ নেই। অবশ্যই লাভ আছে, পড়ে লাভ নেই কে বলেছে, অবশ্যই লাভ আছে। চাকরি পাচ্ছে না, পাচ্ছে। হ্যাঁ হয়তো পরিমাণটা কম, হয়তো রাজ্য সরকার নিচ্ছে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখনও তো পাচ্ছে। যেটা পাচ্ছে তার মধ্যে তুমি কেন পাবে না? সৎভাবে অনেস্টলি পড়াশোনা করো, এবং খেটে যাও, খাটার কোনো বিকল্প নেই। আর একটু ভাগ্য যদি তোমাদের সাথ দেয়, ভাগ্যটা খুব দরকার, সেই জন্য প্রার্থনা করো, ভগবান যার যে, মাঝে মধ্যে ধ্যান করো, অবশ্যই উচিত, মাইন্ড ফ্রেশ থাকে। এগুলো করতে হয়, কারণ এগুলো না করলে না তুমি টেনশনে পড়ে যাবে, মানসিক চাপ। কারণ আজকালকার একটা ইউএসএতে একটা স্টাডি হয়েছিল রিসেন্টলি, সেই স্টাডিতে বলছে যে মানুষের এখন আয়ু কমে যাচ্ছে, তার কারণ জানো? বলছে আয়ু কমে যাওয়ার কারণ বা মানুষের অসুস্থ হয়ে যাওয়ার কারণ, এখন অনেকে বলে কি মানুষের খাওয়া দাওয়ার সিস্টেম নাকি চেঞ্জ হয়ে গেছে, মানে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ইউএসএ স্টাডিটা বলেছে না, লাইফস্টাইল চেঞ্জের জন্য যতজন অসুস্থ হয়ে গেছে, ধরা বলতে পারো, অনেকে বলবে দেখবে আগেকার দিনে আমরা খুব খাঁটি খাবার খেতাম, পুকুর থেকে মাছ ধরতাম, দুধ একদম দুইয়ে খেয়ে নিতাম, একদম সব সবজিতে কোনো পেস্টিসাইড থাকতো না। সত্যি কথা, সত্যি, একদম সত্যি, তারা খুব হেলদি খাবার খেত। আমাদের অতটা হেলদি নেই, একটু আনহেলদি হয়ে গেছে, মানে অনেকটাই আনহেলদি। কিন্তু ইউএসএ স্টাডি রিসেন্টলি বলছে যে না, আমরা যত রোগ, কারোর সুগার, কারোর থাইরয়েড, কারোর প্রেশার, ছোটোবেলায় একদম বাচ্চাকালে, কারোর চোখের দৃষ্টি নষ্ট হয়েছে ভারতে, বুঝতে পারছো? ভারতে জানো এখন রিসেন্ট স্টাডিতে যে কতজনের চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে, মানে চশমা পড়তে হচ্ছে। আগেকার দেখবে আমাদের সিনিয়র যারা দাদু দিদা ছিল, তাদের দেখবে খুব বুড়ো বয়সে প্লাস, প্লাস মানে বুঝতে পারছো, সামনেরটা পড়তে পারতেন না তারা। ছোটবেলা কারোর চশমা লাগতো না, এত চশমার দোকান ছিল না, এত আইয়ের ডাক্তার ছিল না। আমাদের বাবা মারাও ওরকমভাবে চশমা পড়েনি, কিন্তু এখন দেখো বাচ্চারা ছোটবেলা থেকে চশমা পড়ছে। তার জন্য কি চশমা পড়ছে না? বেশি পড়াশোনা করছে বলে? কে বলেছে ওরকম না। তো এখন মানে ওইটাই বলছে যে রিসেন্ট ইউএসএ স্টাডিতে ধরা পড়েছে যে একদম আনহেলদি খাবারের জন্য মানুষ যতটা অসুস্থ হচ্ছে, তার থেকে বেশি মানুষ অসুস্থ হচ্ছে কেন বলতো? মানুষ টেনশন নিয়ে ফেলছে। বলছে মানুষ এখন এত প্রেশারে থাকছে, তার ফলে মানুষ আনহেলদি খাবারের থেকে যতটা না রোগ হচ্ছে, মানুষের প্রেশার থেকে রোগ হচ্ছে। কিরকম প্রেশার? তুমি জাস্ট ছোট থেকে বড় হচ্ছ না, তোমার বাবা মা তোমাকে বলছে অমুক যা, তুই নাচের স্কুলে ভর্তি হ, তুই গানের স্কুলে ভর্তি হ, তুই কবিতার স্কুলে, তুই সাঁতার শেখ, তুই টাইকোন্ডো শেখ, তুই ক্যারাটে শেখ, তুই আঁকা শেখ। ছখানা সাতখানা জিনিস চাপিয়ে দিচ্ছে এতটুকু বয়সে। পাশাপাশি তোমার স্কুলে 4খানা বই, একটা এলকেজিতে 11খানা বই, লোয়ার কেজিতে বিভিন্ন প্রাইভেট স্কুলে, তুমি চিন্তা করতে পারছো? বাংলার 3খানা বই, ইংলিশের 5খানা। আরে ছেলেটা মেয়েটা কথা বলতে শেখেনি এখনো অবধি, তাকেই এরকম প্রেশার। একটু বড় হলে ক্লাসে ফার্স্ট হতে হবে, বাবা মা বলছে কেন ফার্স্ট হতে হবে? তোকে ডাক্তার হতে হবে প্রথম থেকে। আরে ভাই আমাদের সময় কোথাকার ডাক্তার, তুই পড়াশোনা কর। 4টে 5টা ছেলে মেয়ে যখন থাকতো এখান দিয়ে, কে কি করছে না করছে বাবা মা দেখতো না, তারপরে রিল্যাক্স। আমি তো নিজে ক্লাস 5 অবধি পড়াশোনা করিনি,
ফাইভের পর একটু পড়তে শিখলাম, বাবা মা বলে এবার পড়তে হবে পর, তার আগে খেলে বুলে বেড়াতাম, মাঠে ঘাটে খেলছি, রিল্যাক্স, টেনশন নেই। জীবনটা তো আমাদেরকে ওইভাবেই চলতে হবে। এখন ক্লাস ফাইভের একটা ছেলে মেয়েকে বলো 5টা টিউশনের কাছে পড়ছে, অঙ্কের 2টো, বাংলার 2টো, ইংলিশের 2টো, 5টা 6টা টিউশন পড়ছে, এই মোটা মোটা গাদা গাদা বই, এই মোটা চশমা পরে নিয়েছে। তো এইভাবে কি জীবন বাঁচা যায়? বাঁচা যায় না। তার ফলে এই যে মেন্টাল প্রেশার, এই মেন্টাল প্রেশারটা কিছু করার নেই। তুমি আমি সবাই, মানে আমি হয়তো জ্ঞান দিচ্ছি, কিন্তু আমিও এর পার্ট, আমিও ভুক্তভোগী। কারণ আমাদের সমাজটা এইভাবে তৈরি হয়ে গেছে, এত কম্পিটিশন। আগে সরকারি চাকরি এত কম্পিটিশন ছিল না, যত দিন যাচ্ছে তত কম্পিটিশন হিউজ। এবং আগামীকালে আমি জানি না কি হবে, আগামী 10 বছরের মধ্যে হয়তো সরকারি কম্পিটিশনের জন্য মাথা খারাপ হয়ে যাবে মানুষের। প্রাইভেট সেক্টরে যাও, প্রাইভেট সেক্টরে কম্পিটিশন, বসের সঙ্গে ব্যবহার করতে হবে, বসের কাছের লোক হতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, মানে তুমি কাজ করার পাশাপাশি অন্য টেনশন, মানসিক টেনশন। তাহলে এই টেনশনের জন্য ইউএসএতে বলছে যে এখন ওখানকার 80% লোক মানসিক টেনশন প্রেশারের জন্য এই ছোট বয়সে রোগ হচ্ছে। আনহেলদি খাবারের জন্য না, বলছে আনহেলদি খাবারের জন্য কম হয়, এটার জন্য বেশি। তার ফলে যদি লাইফে টেনশন দূর করতে পারছো, বা যদি টেনশনটা দূর করতে পারো, বা রিল্যাক্স যদি থাকতে পারো, তাহলে জীবনে সত্যি বলছি সফল হবে। এক হচ্ছে তুমি মানে চাকরি বাকরির ক্ষেত্রে সফল হবে, তুমি পার্সোনাল লাইফেও সফল হবে। দুই হচ্ছে তোমার শারীরিক সুস্থতাও বেশি দিন থাকবে, তুমি শারীরিকভাবেও বেশি দিন সুস্থ থাকবে, মানে হেলদি থাকবে। কারণ আমাদের হেলদি না থাকলে আমরা মানসিকভাবে হেলদি থাকতে পারি না। ফিজিক্যালি যদি আমরা ফিট না থাকি তাহলে মানসিকভাবে ফিট থাকতে পারি না। তার ফলে সবই আমাদের সঙ্গে যুক্ত। তার ফলে হেলদি ডায়েট, হেলদি খাওয়ার দাওয়ার, প্লাস হেলদি লাইফস্টাইল, প্লাস পাশাপাশি কম টেনশন নাও, বেশি টেনশন নেবে না। এখনকার ছেলেমেয়েরা টেনশন, ইন্টারভিউ পড়ে যাচ্ছে, ঘেমে ঘুমে বেরিয়ে আসছে, কি হচ্ছে স্যার কিছুই বলতে পারিনি। কেন বলতে পারোনি? তোমাকে তো বেসিক কোশ্চেন জিজ্ঞেস করছে, স্যার আমি টেনশনে পাগল হয়ে গেছিলাম। আরে বাবা, টেনশনে পাগল হয়ে কার ক্ষতি হলো? তোমার ক্ষতি হলো। তারপরে টেনশন দূর করতে হবে তোমাকেই। এবার তুমি যে বললো স্যার আমি পারছি না, তাহলে তোমাকে নার্ভের ওষুধ দিবে ডাক্তার, ডাক্তার নার্ভের ওষুধ দিবে, মানে তুমি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, তখন তুমি আস্তে 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 রোগ হয়ে গেল। রোগ হওয়া মানে তোমার ঘুমের ওষুধ, ঘুমের ওষুধ মানে তোমার হাত পা কাঁপছে, সবসময় ঘুম পাচ্ছে। তো তুমি নিজেকে কন্ট্রোল করো, কন্ট্রোল ইউর সেলফ। তোমার নাপকে তুমি কন্ট্রোল করবে, অন্য কেউ কেন কন্ট্রোল করবে? আজকে ধরো আমি একটা স্টেজ পারফর্ম করতে গেলাম, একটা গায়ক, আমি একটা সিঙ্গার। প্রথম দিন দেখবে ঘাবড়ে আছি, দ্বিতীয় দিন দেখবে ঘাবড়াচ্ছি, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন ঘাবড়ে যাচ্ছি, ষষ্ঠ দিন দেখবে ঘাবড়াচ্ছি না। কেন? আমি কন্ট্রোল করে ফেলেছি আমার নার্ভকে। আই হ্যাভ কন্ট্রোল মাই নার্ভ। তাই না? আজকে আমি টিচার, আমি প্রথম দিন পড়াতে যাওয়ার সময় আমি দেখবে বারবার করে আমি কথা বলতে বলতে হোঁচট খেয়ে যেতাম, আমি পড়াতে পারছি না, আমার গলা কাঁপছে। দ্বিতীয় দিন আমার গলাটা কম কাঁপছে, তৃতীয় দিন আমার গলা আরো কম কাঁপছে, চতুর্থ দিন থেকে পঞ্চম দিকে স্মুথ। এই জিনিসটা এসছে কেন? আই হ্যাভ কন্ট্রোল মাই নার্ভ। আমি আমার নার্ভকে কন্ট্রোল কি করে? থ্রু এক্সপিরিয়েন্স। প্রতিদিন একই জিনিসের মধ্যে চলতে চলতে আমার নার্ভ জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তোমাদেরকেও কি করতে হবে? ইন্টারভিউ বোর্ডে তোমার নার্ভটা যাতে অ্যাকসেপ্ট করে নেয় সেই জিনিসটাকে, সেটা করতে হবে। তার জন্য কি করতে হবে? এই যে মাঝে মধ্যে যে আমি অনলাইনে আসছি বৃহস্পতিবার শনিবার, সেদিন করে ডেমো। তার ফলে আমি মেটেরিয়াল সব দিয়ে দেবো। আর আমি কি করব, সপ্তাহে যে 2 দিন করে ক্লাস নিচ্ছি, সেই 2 দিন করে তোমরা যতজনই আছো প্রত্যেককে আমি চাইবো যে 7 জন 8 জন 10 জন করে ডেমো দিতে থাকো। কি জিনিস দিতে থাকো, বারবার করে যখন বলতে থাকবে, তার মধ্যে আমি কোশ্চিন অ্যান্সার করব, তখন দেখবে নার্ভ ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ক্যাচ করে নিয়েছে যে না, এই জিনিসটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে। এবং ইন্টারভিউ বোর্ডে যখন ঢুকবে তখন দেখবে খুব সাবলীল হয়ে যাবে। দেয়ার উইল বি নো টেনশন, ইউ উইল নট ফেস এনি টেনশন, কোনো কিছু প্রেশার ফেল করবে না। জাস্ট রিল্যাক্স। কি বলছে শুনতে পারবে ভালো করে, কারণ টেনশনে মানুষ শুনতে চায় না, কি বলছে কি না বলছে কিছু মাথায় ঢোকে না তখন। তুমি শুনবে আগে, ইউ হ্যাভ টু বি এ গুড লিসনার। তুমি যদি ভালো লিসনার না হও তাহলে তুমি হবে না। শুনবে, সেখানে ছোট্ট ভাষায় সহজভাবে অ্যান্সার দেবে, ইন্টারভিউতে হাসি মুখে দিয়ে বেরিয়ে যাবে, চাকরি তোমার হাতে। করতে পারবে কি পারবে না বোঝা গেল? কারো যদি কোনো কোশ্চিন থাকে তাহলে বলো আজকে একটু, তাহলে একটু এই সমস্ত জিনিসপত্র বললাম। নেক্সট দিন নয় আমি ডেমো দেবো। আমার কাজ হচ্ছে তোমাদেরকে মোটিভেট করা, আমার কাজ হচ্ছে তোমার কাছে স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া, আমার কাজ হচ্ছে তোমাদের ডেমোগুলোকে রেকটিফাই করা, এই তো আমার কাজ। আর তোমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করে দেওয়া, একটা এক্স ফ্যাক্টর তৈরি করে দেওয়া। এই জিনিসটা যদি আমি তৈরি করতে পারি, আমি মনে করবো আমি স্যার হিসেবে অনেকটা সফল। আর তোমরা যদি সেই সফলতার দাম দাও চাকরি পেয়ে, তাহলে ভাববো যে বাহ, আর কোনো চিন্তা নেই। তো এই জিনিসটা তোমরা করো। এবং এইভাবে আস্তে 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 আমরা মনে হয় যে বিভিন্ন ক্লাসের মাধ্যমে বা বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, পড়ার মাধ্যমে আমরা কিন্তু অনেকটা বেশি, মানে কি বলবো, যে ভালো প্রিপারেশন হতে পারবে আমাদের। তার ফলে পড়ো, যেগুলো দেবো স্টাডি মেটেরিয়ালগুলো সেগুলো পড়তে থাকো। কি ঠিক আছে? ওকে, কিছু বলবে কেউ? স্যার বলছিলাম আজকে আমার ফার্স্ট ক্লাস, তো আপনি যদি আমাকে কিছু কোশ্চেন করেন তাহলে ভালো হয়। মানে আজকে আমি ফার্স্ট অনলাইন ক্লাস করছি আচ্ছা, আপনার। নেক্সট দিন করব। ঠিক আছে, নেক্সট দিন তোমাকে কোশ্চেন করবো কাকলি, অসুবিধা নেই। নেক্সট দিন তোমাকে করবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো তোমাকে, তাহলে একটা কাজ করি, তুমি ইন্ট্রোডিউস ইউর সেলফ, তোমাকে ইন্ট্রোডাকশন দাও। আচ্ছা তুমি তাহলে একটা কাজ করো, তুমি কি ভিডিও অন করতে পারবে? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এর আগেও করেছি, কিন্তু আগেকার ক্লাসগুলো দেখেছো তোমরা?
হ্যাঁ স্যার, আমি দেখলাম আপনার হ্যাঁ হ্যাঁ দুটো হ্যাঁ ক্লাস, হ্যাঁ বাকি হ্যাঁ। দুটো আমি দেখে নেব। আচ্ছা, বাকি দুটো দেখে নিবে। আচ্ছা, ওকে, আমি জাস্ট এ মিনিট। কোনো অসুবিধা নেই, সব হবে। আমার কাজই তো তোমাদের এই যে জিনিসটা যেটা, সেটাই হচ্ছে দেওয়া, আর কিচ্ছু না। তার ফলে আচ্ছা, তো মাইক কাকলি, তুমি মাইকটা অন করো আর ভিডিওটা অন করো। আমি তোমাকে জাস্ট ছোট্ট করে একটু কোশ্চেন, ও যেহেতু বললো আমি একটু বলে দিই, হ্যাঁ। স্যার, আমার ভিডিওটা অন হচ্ছে না। হচ্ছে আপনি না? আমি অফ করে রেখেছি, দ্যাটস ওয়াই হচ্ছে না। আমি অন করে দিই একটু, 1 মিনিট আমাকে সময় দাও। আম, হুম, অন করো। ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। কাকলি, তাহলে ধরো তুমি, আমি যদি তোমাকে বলি যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। স্যার, আমার নাম কাকলি মণ্ডল। আমি পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত ছোটগাদো গ্রাম থেকে আসছি। আমি 2015-তে মাধ্যমিক এবং 2017-তে উচ্চ মাধ্যমিক দিয়েছি। তারপর আমি ডাইরেক্ট পুরুলিয়া থেকে ডিএলএড কোর্সটি সম্পন্ন করেছি এবং জগন্নাথ কিশোর কলেজ থেকে আমি ইংলিশ অনার্স করেছি। তারপর আমি বর্তমানে কিছু বাচ্চাদের টিউশন পড়াই এবং আমার হবি হচ্ছে পেন্টিং। বাহ। সব থেকে সুন্দর ছবি যেটাকে বলা হয় আমাদের পেন্টিংয়ে, সেটা স্যার, কার জানো? দ্য মোনালিসা বাই লিওনার্দো ভিঞ্চি। আচ্ছা, তো সেই মোনালিসা যে ছবিটা আছে, সেই ছবিটার মধ্যে যেটা তৈরি করেছে, তার মধ্যে একটা ম্যাথমেটিক্সের কিছু আছে, জানা আছে তোমার? মানে একটা, কেন হ্যাঁ সুন্দর স্যার, হয়েছে একটি তার পেছনে একটা। অ্যাঙ্গেল আছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আই থিঙ্ক স্যার, যেদিক থেকে আমরা দেখবো যেন আমাদের দিকেই তাকাচ্ছে, এরকম কিছু। না 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 না, ওটা না, একটা রেশিও মেনটেন করা হয় ওখানে, একটা রেশিও আচ্ছা। মেনটেন করে ছবিটা এঁকেছে। জানা আছে সে রেশিওটা? এনিওয়ান ফ্রম ফুল ব্যাচ? না স্যার, আমার জানা নেই, আমি জেনে কেউ নেব। জানো যে এই স্যার বডি হ্যাঁ হ্যাঁ, হুইচ রেশিও, কেউ জানো? আমি জাস্ট স্যার জিজ্ঞেস করছি। বডি প্রপোর্শন বডি প্রপোর্শন না, ওই রেশিওটাকে আরেকটু কেউ, ওই রেশিওটাকে বলে গোল্ডেন রেশিও। প্রপোর্শন বডির প্রপোর্শন গোল্ডেন রেশিও বলা হয়, একটা রেশিও মেনটেন করে গেছে যাকে বলে গোল্ডেন রেশিও। ম্যাথমেটিক্যালি টার্ম হচ্ছে গোল্ডেন রেশিও, এটা মনে রাখবে, কারণ অনেক সময় পেন্টিং রিলেটেড এই কোশ্চেনটা জিজ্ঞেস করো। অঙ্কেতে গোল্ডেন রেশিও, এটা একটা রেশিও, যে রেশিওটা মেনটেন করলে মানুষের বা যে কোনো, যেমন গোলাপ ফুলের পাপড়ি আছে, এই পাপড়িগুলো দেখো খুব সুসজ্জিত থাকে। এই সুসজ্জার পাশে একটা রেশিও আছে, সেই রেশিওটা হচ্ছে কি গোল্ডেন রেশিও। যে কোনো ভালো জিনিস যখনই তুমি দেখবে সেটা একটা রেশিও মেনটেন করে থাকে, সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। সেই গোল্ডেন রেশিও একটা ম্যাথমেটিক্যাল ওয়ার্ড, ঠিক আছে, ওকে। আচ্ছা, কাকলি, তুমি ডেমোটা আমি আজকে দিতে চাইছি না, বা ডেমোটা তুমি পরের দিন একটা করবে। হ্যাঁ স্যার। তুমি ধরো, তোমাকে আমি বললাম যে দুটো সংখ্যা নিলাম, হ্যাঁ কাকলি। হ্যাঁ স্যার। একটা হচ্ছে 5, আর আরেকটা হচ্ছে 12। এদের গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলতে পারবে কত? হ্যাঁ 5 আর স্যার, কত? 1 হবে। 1 হবে। আর লসাগু? স্যার, লসাগু হবে 60। 60। আচ্ছা, তো আচ্ছা, এরকম 60। কোনো ফর্মুলা কি জানো যে লসাগু ইন্টু গসাগু কত হয়? স্যার, বড় সংখ্যা যদি আমরা বার করতে চাই তাহলে কি হবে? না, লসাগু ইন্টু গসাগু এরকম ফর্মুলা আছে, খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি ফর্মুলা এটা। লসাগু ইন্টু গসাগু মানে জানো? না স্যার, আমার জানা নেই, জেনে নেব স্যার, কেউ বলতে এই পারবে মুহূর্তে লসাগু আমার ইন্টু মনে গসাগু রাখতে কত হবে পারছি না। কেউ? সংখ্যা দুটি গুণফল। সংখ্যা দুটি বল গুণফল, ঠিক আছে। সংখ্যা দুটো লসা, এগুলোই ফল। একদম লসাগু আর একটি গসাগু এটা। সংখ্যার গুণফল ইকুয়ালস টু লসাগু ইনটু গসাগু। ঠিক আছে, তো এই যে এগুলো সব ম্যাথের ক্লাসে সব আছে, একদম সব তৈরি করে দিবে, ঠিক আছে কাকলি। আচ্ছা, কাকলি, আহ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তুমি হ্যাঁ। যেহেতু ইংলিশে, তার কোনো কবিতা জানা আছে? হ্যাঁ স্যার, ডেফোডিলস নামে একটা ফেমাস কবিতা আছে। ড্যাফোডিলস, আচ্ছা, সে বিষয়বস্তু কি, মানে কিসের উপর কবিতা? স্যার, ওই দূর থেকে ফুল দেখা যাচ্ছে, মানে চোখ মেলছে। আচ্ছা, সেটা আমাকে একটু বোঝাও, বা তুমি ধরো একটা বাচ্চাকে বা আমাকে হয়তো বোঝাতে চাইছো ড্যাফোডিলসটা, সে বোঝাতে পারবে যে তার স্যার, এই ইয়েটা? মুহূর্তে আমার ক্ল্যারিটি নেই, আমি জেনে নেব ভালোভাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কাকলি, সমাস ক প্রকার জানো? হুম। স্যার, সমাসের অনেকগুলো ভাগ রয়েছে। স্যার, আমি ক প্রকার কতগুলো রয়েছে বলতে এই পারবে না? মুহূর্তে বলতে কেউ পারবো বলতে না, পারবে তবে সমাজ কয় ভাগগুলো প্রকার বলতে ও পারবো। কি কি? কেউ বলতে পারবে সমাজ কয় প্রকার ও কি কি? কেউ আছো? কেউ বলতে পারবে না? কেন? 4 আচ্ছা, প্রকার স্যার। কি কি? স্যার 6 প্রকার। কি কি?
স্যার দ্বন্দ্ব দ্বিগু কর্মধারয় তৎপুরুষ বহুব্রীহি বহুব্রীহি আর এটা স্যার অব্যয়ভাব। ঠিক বলছে। ঠিক আছে, আর কারক ক প্রকার কাকলি? এটা সোজা। সমাজটা না একটু হ্যাঁ কঠিন স্যার। ধরেছে কাকল, হ্যাঁ। হ্যাঁ স্যার, আমি ভাগগুলো বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, কর্মকারক, কর্তৃকারক, অধিকরণকারক, অপাদানকারক, সম্বন্ধকারক, সম্বন্ধ এগুলো রয়েছে। না সম্প্রদান? স্যার ওহি বলে ডাকা হয় না, করণী কারক, সম্বন্ধ, করণী, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, সম্বন্ধ কারক আর সম্প্রদান করণ কারক। করণ কারক, ওই তো করণ, তাহলে ছ প্রকার টোটাল। হ্যাঁ স্যার। আচ্ছা, তো ধরো আমি বিদ্যালয়ে যাচ্ছি, বিদ্যালয়ে কি কারক? আমি বিদ্যালয়ে স্যার দাগ আছে কি? হুম, বিদ্যালয়ে। স্যার কোথায় অপাদান? কেন অপাদান? বিদ্যালয়ে কেন অপাদান? স্যার জায়গা বোঝাচ্ছে। জায়গা বুঝলে অপাদান হয়? ও স্যার, অধিকরণ, অধিকরণ স্যার। অধিকরণ হবে, ঠিক আছে। তাহলে স্যার বুঝতে পারছি, মানে অধিকরণ, এই হ্যাঁ স্যার, এই হ্যাঁ বেসিক হ্যাঁ। জায়গাগুলো কাকলি সব দেওয়া আছে, স্যার সব আমি জেনে সুন্দরভাবে নেবো পড়তে। স্যার, এখন একটু স্যার নার্ভাসনেস হচ্ছে তো আমি। ঠিক আছে, মানে মানে এখনো তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয়নি, তার ফলে শিখতে হবে আরো, আরো প্রচুর হ্যাঁ শিখতে হ্যাঁ। হবে, জানতে হবে। যখনই তুমি হুম। জানতে পারবে তখনই কিন্তু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করবে। প্রাইমারি মানে ভেবো না যে একদম খুব বাচ্চাকালের কোশ্চেন জিজ্ঞেস করবে, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। আচ্ছা, আরো ধরো করতে পারে যে বাতাসে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? হ্যাঁ স্যার, নাইট্রোজেন। কত পার্সেন্ট? স্যার 70%, 70+। 77, 77 সাম প্লাস, 70+ স্যার, হ্যাঁ। মানে বি স্পেসিফিক, ঠিক আছে। ওকে, তাহলে হুম যাই হুম। হোক কাকলি, তাহলে বুঝতে পারলে মোটামুটি, হ্যাঁ, একটা হলো। তো নেক্সট দিন থেকে আমরা মানে স্টাডি মেটেরিয়ালগুলো দিয়ে দিচ্ছি, এবং আমাদের কি চলবে, আমাদের কিন্তু ওই কন্টিনিউয়াস, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে 10-15 মিনিট কিন্তু প্রথমে ডেমো দিতে বলবো, তারপরে আমি কিন্তু মক ইন্টারভিউ নেবো প্রত্যেককে, মানে এক এক দিনে তো প্রত্যেকে হবে না, ধরো 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাসে হয়তো 10 জন হবে, 10 জন করে, তো 10 জন আমরা একটা কাজ করবে। এরপরে আচ্ছা, আমি থার্সডেটা পড়াতে পারবো না, হ্যাঁ, তো আমি এরপরে স্যাটারডেটা পড়াবো, একটু থার্সডে আমার সমস্যা আছে বলে। তো স্যাটারডে থেকে এরপরে আর কোনো সমস্যা হবে না, একটু 25 তারিখ অবধি সমস্যা। স্যাটারডে থেকে আমি প্রত্যেকটা দিন, স্যাটারডে থার্সডে স্যাটারডে করে, যতদিন হয় আমি 10 জন করে, কিন্তু বারবার করে রিপিট হবে এরকম, হ্যাঁ, মানে অনেকের হয়তো রিপিট হতে হবে, 2 বার 3 বার করে দিতে পারো। আমাকে একদম 15 মিনিটের জন্য মক ইন্টারভিউ দিতে হবে, বোঝা গেছে? বি প্রিপেয়ার, তখন কিন্তু শুনবো না স্যার আমার ডেমো রেডি হয়নি, বা স্যার আমি পড়ে আসতে পারিনি। প্রথম দিন খারাপ হতে পারে, দ্বিতীয় দিন খারাপ হতে পারে, আস্তে আস্তে আমাদের চেষ্টা করতে হবে ইমপ্রুভ করার। ওকে। স্যার এই বেসিক জিনিসগুলো দেখে নেবো, না হলে স্যার হুম এই হুম 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 নার্ভাসনেস হুম, জানা হুম, বেশ, জিনিসগুলো ভুল হয়ে ওটাই ওটাই যাচ্ছে। তো বলছি। হ্যাঁ মানে এই হ্যাঁ বেসিক স্যার। জিনিস কোথায় থেকে দেখবে, যে স্টাডি মেটেরিয়ালগুলো দিয়ে দিচ্ছে, এগুলো সব দেখে নাও, হুম হুম দেখবে অনেক হুম। কিছু জানতে পারবে, অনেক কিছু জানতে পারবে। মানে এগুলো পড়তে হবে, দেখো মানে মোটিভেশন আমি দিলাম আজকে, ঠিক আছে, তুমি মোটিভেট হলে, কিন্তু রোজ রোজ তার মোটিভেশন দেওয়া যায় না। আমি এর আগেও বলেছি, কনসিস্টেন্সি, হুম। প্রতিদিন তোমাকে কনসিস্টেন্ট হতে হবে, পড়াশোনা করতে হবে, তোমাকে একটা রেগুলার একটা রুটিনের মধ্যে যেতে হবে, একটা ডিসিপ্লিন হতে থাকতে হবে, তাহলেই তুমি সাকসেসফুল হবে। তুমি যদি বলো স্যার আমি মোটিভেট করে দিচ্ছি না, আমি আজকে সেই পড়ে নেবো, হয় না, ওইভাবে হয় না। মানে তোমার জানতে হবে, তোমার চাহিদা বাড়াতে হবে, শিক্ষা, তাহলে তো তোমার হবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমি এটাই বলার ছিল। আমি নেক্সট শনিবার থেকে আহ, 10 জন 10 জন করে নেব, এবং 10 জন আমাকে নাম পাঠাবে, নাহলে কিন্তু আমি হবে না। মানে ক্লাসের আগে আমাকে বলবে, মেসেজ করবে যে স্যার আমি দিতে চাই। এবং কিন্তু তাতে ভয়ের কিছু নেই, মানে অনেকে আছে কি, স্যার আমি দিতে চাই না, ছেড়ে দিন, আমারটা বাদ দিন, না, তোমাকে আগ বাড়িয়ে আসতে হবে, এগোতে হবে তোমাকে। কারণ তুমি যদি ভয় পেয়ে যাও যে স্যার আমি আজকে দেবো না, আমি পরের দিন দেবো, তাহলে তোমার কিন্তু ক্ষতি। তার ফলে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে চিনি না তোমাদের, যেহেতু তোমরা সব নিউ স্টুডেন্ট, আমার তো সব স্টুডেন্ট না। তার ফলে তোমরা আমাকে মেসেজ করবে, এবং তোমরা কিন্তু আমাকে বলবে যে স্যার আমি দিতে চাই, তাহলে কিন্তু আমি নেব। এবং এইভাবে প্রতিদিন, বা এই সপ্তাহে 2 দিন 3 দিন করে যদি তোমাদের এইভাবে মক ইন্টারভিউ দিতে থাকি, অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ দেখবে তোমরা অনেকটা বেশি রিল্যাক্স ফিল করছো, বা অনেকটা কনফিডেন্স ফিল করছো। যেমন আজকে ধরো কাকলি বলেছে আমার কনফিডেন্স নেই, কিন্তু আজকের পর দেখবো একটু কনফিডেন্স বাড়বে, কারণ একবার ফেস করলো, 2 বার 3 বার 5 বার যখনই ফেস করবে ইন্টারভিউ, তখন দেখবে কনফিডেন্স বাড়ছে। ঠিক আছে, ওকে, আর কিছু বলার আছে কারণ? থ্যাংক ইউ স্যার, সেই জন্য স্যার আমি বললাম যাতে আমি ল্যাগ যেখানে করছি সেগুলো আবার দেখে নিতে হ্যাঁ হ্যাঁ, পারবো। অবশ্যই অবশ্যই, প্রত্যেকেরই হবে, মানে আচ্ছা। তুমি বলে না, এটা হ্যাঁ। হবেই, প্রত্যেকের হবে। এই জন্যই তো মানে আমি একদম খুব ফ্যাক্টে গিয়ে কথা বলি, মানে আমি ওই ইনিয়ে বিনিয়ে কথা বলি না। আমি ছোটবেলা থেকেই, বা বলতে পারো আমার মধ্যে মানে স্বভাবটাই হচ্ছে আমি খুব ফ্যাক্ট, সেই জন্য আমি, আমার স্টুডেন্টরাও জানে যে আমি এই এসএসসির ক্ষেত্রে যা কাট অফ দিয়েছি, আমি খুব হাই কাট অফ দিয়েছিলাম। অনেকে বিশ্বাস করেনি, অনেকে বিশ্বাস করার না করার কারণ হচ্ছে স্যার আপনি কিছু জানেন না, আগেরবার অমুক গেছিলো তমুক গেছিলো, আমার অমুক স্যার তমুক বলেছে। ফ্যাক্ট ফ্যাক্ট, তারপরে আমি যেটা ফ্যাক্ট বলছি সেটা ফ্যাক্ট, মানে অভিজ্ঞতা আছে, সেখান থেকে বলছি। এই অভিজ্ঞতাটাকে, আমার অভিজ্ঞতাটাকে তোমরা কাজে লাগিয়ে তোমরা কিছুটা অভিজ্ঞতা লাভ করো,
এবং এত জায়গার এত ইন্টারভিউ ফেস করে থেকে শুরু করে আমি এত জায়গায় এত ইন্টারভিউতে অনেক জায়গাতে আমি পার্টিসিপেট করেছি, অনেক বন্ধুবান্ধব গেছে, 2-3 জায়গায় আমি নিয়েছিও নিজে। তার ফলে একদম A to Z কলেজ লেভেল থেকে শুরু করে প্রাইমারি লেভেল অবধি সব রকমের অভিজ্ঞতা আমার আছে, কোন জায়গা থেকে কি ধরতে পারে। সেই জন্য আমি সবাইকে একদম পরিষ্কার প্রথম থেকেই বলে দিই কী কী লেভেলের। এবার অনেকে না এটা বুঝতে পারে না, এসএসসির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমাকে অনেকে বলে স্যার আমি মনে 9-10 দেবো, আমাকে 9-10 থেকে কোশ্চেন করবে। আমি বারবার করে বলে দিলাম যে গ্র্যাজুয়েশন পড়ে যাও, পড়েনি, এখন বলছে স্যার গ্র্যাজুয়েশন থেকে সব করেছি কিচ্ছু পারিনি। শুনে না, মানে ভাবে কি যে নিজে পণ্ডিত তো না, শুনতে হবে, অভিজ্ঞতার দাম আছে, অভিজ্ঞতার দাম আছে বলেই এত এত স্টুডেন্টদের ভালোবাসা পাচ্ছি, বা এত এত স্টুডেন্ট চাইছে স্যার আপনি কিছু বলুন বা আপনি কিছু পথ দেখিয়ে দিন। তো সেই কথাগুলো আমার শোনো, আমি যা 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 বলছি প্রত্যেকটা জিনিস মিলে যাবে। আমি যা 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 কোশ্চিন করাবো দেখবে তার আশেপাশেই কোশ্চিন করবে, বা আমি যেই স্টাডি মেটেরিয়ালগুলো দিয়ে দেবো দেখবে সেখান থেকেই বেশিরভাগ কোশ্চিন আসছে। 19-20 আসতে পারে, আমি বলবো না সেটা, কিন্তু বেশিরভাগ কোশ্চেন। ঠিক আছে, কাট অফ কত যেতে পারে কাট অফ এখনই বলতে পারবো না গো, এটা একটু পরে বলবো। মানে আমি এখন কাট অফ প্রেডিক্টার হয়ে গেছি, আমাকে এখন চিন্তা করতে পারবে না। আমার সাবজেক্ট ম্যাথ, স্কুল সার্ভিস কমিশনে আমাকে জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ বলছে স্যার কাট অফ কত যাবে। আমরা সর্বনাশ করেছি, কি করে সম্ভব? বলছে স্যার আপনি বলতে পারবেন, আপনি ম্যাথামেটিক্স যেভাবে মিলে গেছে বলতে পারবেন। 11, 12, 9, 10 এসএসসির ক্ষেত্রে আমি ইয়ে দিয়েছিলাম, বলো না ওটা কি বল, অ্যান্সার কি, একদম মানে অনেকে আছে বলছে স্যার এসএসসির অ্যান্সার কি মেলাইনি, আপনার অ্যান্সার কি মিলিয়ে গেছি। প্রত্যেকটা ঠিক, কারণ প্রত্যেকটা জিনিস ঠিক মতোভাবে করতে হবে, সময় দিতে হবে তার প্রতি। তার ফলে কাট অফ আমি প্রেডিকশন করে দেবো। ভ্যাকেন্সি কি বৃদ্ধি পাবে? না, চান্স নেই, ভ্যাকেন্সি বৃদ্ধি পাওয়ার চান্স নেই, ভ্যাকেন্সি একই থাকবে, আমার মনে হয় না বাড়াবে। এই দিচ্ছি এটাই ভাগ্য ভালো তোমার, আবার ভ্যাকেন্সি বাড়াবে, এর মধ্যেই লাগাও চাকরি, আর বেশি বাড়াতে যেও না, তাহলে আবার সব কিছু বন্ধ হয়ে যাবে। যা আছে মানে ভাববে যে অনেক পুণ্য করেছো, না হলে আমাদের রাজ্যের যে অবস্থা সেখানে তুমি যে বসতে পারছো সেটাই অনেক। তারপরে আর বেশি বৃদ্ধি করতে যেও না, তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে। যা দিয়েছে তার মধ্যে লড়ো, এবং এর মধ্যেই পারবে। অনেক ভ্যাকেন্সি আছে তো আবার কি দরকার, অনেক আছে। এবার তুমি যদি বলো স্যার 60,000 আমরা আছি, করুক না স্যার 70,000 ভ্যাকেন্সি, তাহলে তো হয়েই গেল। ওরকম হয় না, ভ্যাকেন্সি যেটা আছে তার মধ্যেই লড়তে হবে। এবং কারোর যদি কোটা থাকে, ক্যাটাগরি থাকে, তাহলে সে অবশ্যই সুযোগ অনেকটা বেশি পাবে। ইডব্লিউএস থাকলে আরও বেশি সুযোগ পাবে। তো এরকম বিভিন্ন ধরনের সুযোগ তো থাকবেই। তো সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করো, সুযোগ যদি আছে তো সেই সুযোগটাকে সদ্ব্যবহার করো। আর যারা জেনারেল তাদের ক্ষেত্রে তো কাট অফ হাই যাবেই। তো সেই ক্ষেত্রে কত কি কাট অফ যাবে না যাবে সেগুলো আমি পরে একটু প্রেডিক্ট করে বলে দেবো, কারণ এই সমস্ত প্রেডিক্ট তো আন্দাজে হয় না, অনেক প্যারামিটার থেকে, অনেক হিসাব নিকাশ থেকে, কতজন ফর্ম ফিল আপ করেছে, তার মধ্যে কতজন জেনারেল, কতজন কি, অনেক কিছু ডেটা, এগুলো হিসেব করে তারপরে রিজিওনাল ওয়াইজ হলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম্বার থাকে, কোনো জায়গায় হয়তো 5-এ 3 দিল, কোনো জায়গায় হয়তো অ্যাভারেজই দিচ্ছে 5-এ 4। তো এরকম বিভিন্ন ডিপেন্ড করে অনেক কিছু। তো তার ফলে কাট অফটা আমি লাস্টে বলে দেবো, মোটামুটি একটা প্রেডিকশন করবো, তাও আমি প্রেডিকশন করলেই যে সব কিছু ঠিক হবে সেটা না, তবে একটা চেষ্টা করব। যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আর কি করা যাবে। স্যার ঠিক আছে, হ্যাঁ বলো দীপ্তি। স্যার বলছিলাম যে বাংলা, আমার তো বাংলায় অনার্স ছিল, তো বাহ, বাংলা থেকে কি ওখানে বললে পরে কি না কোশ্চেনটা ওরকম কি না, ওখান থেকে প্রাইমারি হবে? বাংলা থেকে করবে ও, তারপর মানে যে কোনো জায়গা থেকে দেবে। তুমি তো প্রাইমারি টিচার, তুমি তো যদি এসএসসি হতো দেন আলাদা ব্যাপার। ঠিক স্যার আছে, আরেকটা আচ্ছা। বিষয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ স্যার, আমি 14 টেট কোয়ালিফাই করেছি তো ওকে, সার্টিফিকেটটা ডাউনলোড হচ্ছে না, মানে 24 তারিখ পর্যন্ত ডেট আছে ওরে তো বাবা, ওটা করে নাও। তো কোনোভাবেই হচ্ছে না। এই ক্ষেত্রে এই বিষয়টা যদি জানা থাকে। এটা কি কেউ জানো? আমি জানি না গো এটা, এরকম কেউ জানো যার টেট 14টি? সার্টিফিকেটের জন্য 3 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছিল, এরকম আমার মতো অনেকেরই হচ্ছে না, কিন্তু মানে তাহলে স্যার হয়তো, আমার তো সার্টিফিকেট। 22-এরটা ছিল, 17-টা ছিল, আমার দুটোর একটা তো ইসে করা নেই, ডাউনলোড করা নেই, কিন্তু আমার কাছে ছিল আর কি। উম, এর আগে স্ক্রিনশট ছিল, বাট আমি তারপরে ডাউনলোড করিনি সার্টিফিকেটটা। তাতে কি কোনো প্রবলেম হবে? সেম আমার কাছেও সেগুলোই আছে, কিন্তু সার্টিফিকেট তো মানে না আমার 14টা মনে দেওয়া হয় শুরু করেছে তো। ওটা নিয়ে তো না, যেহেতু অনেকের হচ্ছে বলে তাহলে হয়তো আস্তে আস্তে হয়ে যাবে, মানে এটা হয়তো ওয়েবসাইটের কোনো প্রবলেম, এটা হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় ওটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই, কারণ অনেকের যখন আছে কোনো টেনশন করার কারণ নেই আমার মনে হয়। ঠিক আরে আছে, আমি তো সেলফ ইন্ট্রোডাকশন দিলাম, ওখানে কি কিছু চেঞ্জ করতে হবে? না মানে আপনি যদি পারফেক্ট পারফেক্ট, ঠিক আছে। সেলফ ঠিক আছে ইন্ট্রোডাকশন হচ্ছে থ্যাংক ইউ স্যার। কনফিডেন্সে, কনফিডেন্সে মানে হচ্ছে যে খুব হ্যাঁ একদম মুখস্থ করে যাবে না, খুব রিল্যাক্স ফিল হ্যাঁ করে বলতে হবে যে আমার নাম অমুক, আমি অমুক জায়গা থেকে এসেছি, আমি অমুক জায়গাতে এই করেছি, একদম মুখস্থ ঝরঝর করে, আমার নাম অমুক, আমি অমুক জায়গা থেকে, ওরকম না হয়। আবার একদম আস্তে আস্তে চিন্তা করে করে আমার নাম অমুক, আমি অমুক জায়গা থেকে, ওটাও না হয়। একদম যেভাবে একটা, বললাম হ্যাঁ মোটামুটি একদম ঠিক আছে। একদম একদম একদম, তোমার বলার স্যার কায়দা খুব বলছিলাম ভালো। আমি তো হোম টিউশন পড়াই, তো স্যার ওটা তো বলবো তাই না, মানে ওটা হ্যাঁ প্রেজেন্টে একদম পড়াচ্ছি। একদম সবকিছু সত্যি কথা, হ্যাঁ কোনো অসুবিধা নেই, হ্যাঁ স্যার হ্যাঁ। কোনো কিছু থ্যাংক ইউ লুকানোর স্যার, কিছু নেই। ভালো লাগলো ক্লাস। হ্যাঁ ঠিক আছে, ওকে, কোনো কিছু লুকানোর নেই, আচ্ছা ইভেন স্যার আমি সবাইকে বলছি, বলি। হ্যাঁ বলো বলো। স্যার বলছি আমি বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং করেছিলাম। তুমি এর আগেও বলেছো, তুমি তা বলো আমি না একটা বিবেক, বলো না, কোনো ও ভয় বিবেক পাচ্ছে।
সৌমিক আমার নাম স্যার। হ্যাঁ 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 স্যার, সৌমিক বলছি বলো। যে আমি তো বিটেক পড়েছি, সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি, তারপরে তো আমি একটা ফার্মে এখানে এমনি কাজ করছিলাম, আর তারপরে ওকে। আমি মাঝখানে ডিএলএড করে 19-21 সেশনে ডিএলএড করে ফার্মে আমি এমনি কাজ হচ্ছে করছিলে মানে এমনি কেন বিনা পয়সায় কাজ মানে করছিলে নাকি? ফার্মে আমি হচ্ছে মানে আগে তো প্রায় বাইরে প্রাইভেট চাকরি আমি করিনি, কিন্তু আচ্ছা। তারপরে এখানে আমার এখানে একটা মানে আমার মানে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং টয়িং মানে সাইট বাহ। ইঞ্জিনিয়ারিং আমি কাজ আচ্ছা করছি। আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, হ্যাঁ, তাহলে স্যার এটা আমি ওখানে ইন্ট্রোডাকশনে কি বলবো, মানে ওখানে বলো। ওনারা তো বলবেন যে তুমি তো হুম হুম, কি করছো মানে বর্তমানে? হ্যাঁ, আমি যদি বলি স্যার আমি হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার, তাহলে তো বলবে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে এই ডিপার্টমেন্ট এই রকম জায়গাতে মানে আসছো, এবং ইঞ্জিনিয়াররা তো নো খুবই নো নো জব নো, চেঞ্জ তুমি করে। তুমি 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 বলে যে আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। প্রাইভেট ফার্মে বলবো, আর হ্যাঁ, কি করো? যখন বলবে যে কি করো তুমি? আমি ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত, মানে ইঞ্জিনিয়ারিং আর্ট আর্ট মানে আর্ট অফ আর্কিটেকচার কি তুমি? না, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি। তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং কিছু ড্রয়িং করি একটা হ্যাঁ, প্রাইভেট ড্রয়িং ফার্মে। করে, এবার তো স্যার বলবেন যে তুমি হচ্ছে তাহলে আরে ইঞ্জিনিয়ারিং বাবা, পড়ে বলবে যে আহ, স্যার এটা সরকারি, এটা সরকারি, ওটা বেসরকারি, তোমার নিড আছে সরকারির প্রতি, কি আছে হ্যাঁ তাতে সেটাই হবে? বলবে, মানে একদম হ্যাঁ ডিপার্টমেন্টে হ্যাঁ হ্যাঁ আলাদা হ্যাঁ, হয়ে যাচ্ছে তখন। হোক এটার জন্য না। বলবে না যে তুমি আর ইঞ্জিনিয়াররা তো স্যার যা মানে জব চেঞ্জ করে, তখন বলবে যে না তুমি তো এখানে থাকবে না, এখান থেকে ছেড়ে চলে যাবে, এখানে তো এইসব নানা বলবে রকম যদি কোনোদিন বেটার কিছু পাই অবশ্যই যাব। বুঝতে পেরেছো? পৃথিবীতে কেউ আচ্ছা এরকম আছে যে বেটার পেলে যাবে না, তার মানে মিথ্যা কথা বলছো। না, আমাকে যদি সেটা তো আমি কেউ নেই। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি এর থেকে বেটার পেলে কোন স্কুলে চাকরি পেলে যাবে, তুমি বলে না স্যার আমি যাবো না, আমি সারা জীবন প্রাইমারিতেই থাকবো, তো আমি ভাববো যে সেটা মিথ্যা কথা বলছে, এই ছেলেটা সত্যি কথা বলছে না। তুমি যদি বলো হ্যাঁ স্যার অবশ্যই যাবো, তার মানে সেটা সত্যি কথা বলছে, নিখুঁত ছেলে। তাহলে বুঝতে স্যার আমি পেরেছো? হচ্ছে ইন্ট্রোডাকশনে কি বলবো, মানে বালুরঘাট থেকে আসছি, দক্ষিণ দিনাজপুর আমি বালুরঘাট থেকে। আমার দু- নাম অমুক, আমি দক্ষিণ হ্যাঁ, দিনাজপুরের বালুরঘাট শহর থেকে এসেছি। আমি গ্র্যাজুয়েশন, তুমি যদি 2000 গ্র্যাজুয়েশন করো। হ্যাঁ আমি হ্যাঁ, বালুরঘাট হাই স্কুল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি পাস দু হাজার করেছি। দশ আর 12-তে। হুম। হ্যাঁ, বাস তারপরে আমি হচ্ছে গ্রাজুয়েশন করেছি বেশ। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে টেকনো ইন্ডিয়া সল্টলেক থেকে। তারপরে কম্পিউটারে কোর্স করেছি, এবং একদম। তারপরে 19-21 আমি ডিএলএড এর আমার হচ্ছে কোর্সটা ব্যাস কমপ্লিট করেছি। ব্যাস ব্যাস ব্যাস, বর্তমানে তা যদি এই আমি এই করছি। বর্তমানে আর তাছাড়া স্যার এটা কি বলবো যে মানে আমি টিউশন ছোট বাচ্চাদের পড়াচ্ছি, মানে এটা তো স্যার বলবে ওটা না তুমি দরকার কেন নেই। তখন ওটা বলবো না। বলবে তুমি কতগুলো বলবে, তখন বলবে যে আবার এটাও করছো ওটাও করছো, হ্যাঁ না, দরকার আছে? তখন বলবে তুমি শিক্ষক কেন হতে চাও, এটাই তো মানে বলবে না, তুমি তো হ্যাঁ, ডিপার্টমেন্ট তখন একদম তখন পুরো তখন আলাদা। বলবে যে আমি পাশাপাশি ওটা ফাইভ টাইমের পাশাপাশি আমি সন্ধ্যাবেলা থেকে বা আমি অন্য সময় আমি পড়াই বাচ্চাদেরকে, আমার খুব ভালো লাগে আচ্ছা, পড়ানোটা, সেই জন্য আমি এই শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে চাই। আর এটাও বলতে পারি যে তোমার তো অনেক চাকরির সুযোগ ছিল, তুমি ওগুলো জায়গায় কেন গেলে না, তাহলে এটা কি গভর্নমেন্ট চাকরি, গভর্নমেন্ট হ্যাঁ জব হ্যাঁ, হচ্ছে আমি তখন। গভর্নমেন্ট পাইনি বলে, আমি এখানে গভর্নমেন্ট জব পাচ্ছি বলে, গভর্নমেন্টে একটা প্রোটেকশন মানে সিকিউরিটি আছে স্যার, ওই জন্য আমরা যাচ্ছি। হুম। হ্যাঁ সে স্যার আমি যেটা আর স্যার হোয়াটসঅ্যাপ অনেক পাঠিয়েছিলাম ক্ষেত্রে ওটা কি তো ভরা দেখা, চলবে? হ্যাঁ একবার, হ্যাঁ আরেকবার, আচ্ছা ও একটু বলে নিক তারপরে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, এবং অনেক ক্ষেত্রে তো দেখা যায় ধরুন ওই ব্যাংকে মানে ইঞ্জিনিয়ার অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতেই নিজের ডিসিপ্লিন ছেড়ে তো অনেক অন্য জায়গায় তো অনেকে কাজ হ্যাঁ, করে থাকে না, তো এটাই। ডাব্লিউবিসিএস অফিসার প্রাইমারি টিচার হয়েছে, উদাহরণ আছে হ্যাঁ দু হ্যাঁ, বছর সেটাই আগে। বলছি। তো হ্যাঁ এইরকম, হ্যাঁ হ্যাঁ। শোনো, এরকম কিছু তোমাকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করে, এবং তারা দেখে তুমি অনেস্ট কিনা, অনেস্টিও তো একটা দেখার হয়। তো তার ফলে হ্যাঁ এই হ্যাঁ ধরনের কোশ্চিন করবেই, যে তুমি যদি ধরো মানে অনেক জায়গাতে আছে যেরকম করে যে তুমি তো, আমাকে অনেকে করে তুমি তো পিএইচডি করে এসছো, তুমি হয়তো এখানে থাকবে, আমি বললাম না অবশ্যই, বড় বেশি সুযোগ আসলে আমি চলে যাবো। হুম, মানে খুব সেটাই। নর্মাল ব্যাপার, আমি কেন আমি সুযোগ ছাড়লে আমি, আপনি যে ইন্টারভিউ আছে সে হয়তো কলেজের লেকচার, ও ইউনিভার্সিটি পেলে যাবে না, ও দৌড়াতে হ্যাঁ সে তো দৌড়াতে যাবে অবশ্যই। ইউনিভার্সিটি চাকরি করতে, তাহলে আর সে নিজেও মিথ্যে কথা বলাটা স্যার ঠিক হবে না, যে মানে না বসে আছি তাহলে বলবে এত বছর ধরে বসে আছো ইঞ্জিনিয়ারিং না পাস না করে, না এটা না না বলাটাও না ঠিক না না হবে না না। না, যা করছো তাই হ্যাঁ, মানে আচ্ছা কোনো, ঠিক আছে। এবং এটা ধারণা খুব ভুল যে আমি একটা জবের সঙ্গে আছি বলে জব পাবো না, তাহলে আর কেউ হতো আচ্ছা না, আচ্ছা। এক্সপিরিয়েন্সে তাহলে কোনো দাম থাকতো না। তুমি যে হ্যাঁ। কোনো জবের সঙ্গে থাকো, তুমি যদি কোয়ালিফাইড হও, এবং তুমি যদি মানে ওই জবের জন্য তুমি যদি, বলবো যে তুমি যদি মানে কি বলবো যে এলিজেবল হও, এবং তুমি হুম যদি ওয়েল হুম কোয়ালিফাইড হও, দেন ইউ আর ক্যাপেবল অফ ডুইং দিস জব, তো ইউ ক্যান হায়ার, মানে আই ক্যান হায়ার ইউ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হুম, মানে কোনো ঠিক অসুবিধা আছে। নেই, ঠিক আছে, ওকে। ঠিক আছে। হ্যাঁ বল, আরেকজন কি বলছিলে? হুম। স্যার আমারও আজকে প্রথম ক্লাস, নাও, আমিও একটু ইন্ট্রোডাকশন দিতে চাই। দাও দাও দাও, ইন্ট্রোডাকশন দাও, মাইক অন করো, ভিডিও অন করো, দেখি কিরকম ইন্ট্রোডাকশন দিও তুমি। হ্যাঁ, অন ইউর, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কি নাম তোমার? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। স্যার স্যার আমার নাম হোসনে আরা পারভিন, আমি উত্তর চব্বিশ পরগনার মিনাখা থানা থেকে এসেছি। আমি 2015 সালে মাধ্যমিক আর 2017 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আমার হবি আর্ট অ্যান্ড ক্রাফট। আর্ট অ্যান্ড ক্রাফট, আচ্ছা, ঠিক আছে। আর বর্তমানে তুমি কি করছো এখন? আমি হাউস ওয়াইফ আর পড়াশোনা করছি কম্পিটিটিভ এক্সামের জন্য। কি ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো? মেনলি প্রাইমারি আর সিটেট আর বাকি টিচিং এরই উপরে।
সিটেট ক্লিয়ার আছে তোমার? হ্যাঁ, প্রাইমারি পিআরটি অনলি। মানে প্রথম পেপারটা, তাই তো? আচ্ছা, তাহলে সিটেট মানে তুমি কম্পিটিটিভ লাইনে আছো, সেখানে তাহলে তুমি চাইল্ড সাইকোলজি এডুকেশনে পড়ছো। আচ্ছা, ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি একটা ক্লাসে পড়াচ্ছো, সেখানে পেছনের বাচ্চারা খুব গন্ডগোল করছে, তুমি অ্যাজ এ টিচার হিসেবে তোমার ডিউটি কি, তুমি কি করবে? প্রথমত আমি সেখানে গিয়ে দেখবো, কারণটা অনুসন্ধান করার চেষ্টা করব। আর তারপরে কারণটা অনুসন্ধান করার পরে তারপর তাদেরকে আমি সেই মতো আহ, কোনো ব্যবস্থা নেব। ধরো এছাড়া তুমি আমি আমার ক্লাস তুমি তাদেরকে ইয়ে করতে পারছো না, মানে তোমার পড়ানো তাদের ভালো লাগছে না, মানে তারা খুব অ্যাট্রাক্টেড হচ্ছে না, মানে তাদের ভালো লাগছে না, তাহলে কি কি করবে? ক্লাসটাকে অ্যাট্রাকটিভ করার চেষ্টা করব। টিএলএম ব্যবহার করব, গল্প আর নানা রকম অ্যাকশনের মাধ্যমে ক্লাসটাকে যাতে আরো ইয়েস। অ্যাট্রাকটিভ করতে পারি আমি। এবার অ্যাট্রাক্টেড করার পরও তারপরেও দেখছো তারা বদমাশি করছে, তখন কি করবে? তাহলে কি করবে? ক্লাসে খুব বদমাশি করছে, তাদেরকে কি করবে? পানিশমেন্ট দেবে? পানিশমেন্ট দেবো, পজিটিভ পানিশমেন্ট দেবো। এরকম যেমন পজিটিভ হচ্ছে ধরুন, পানিশমেন্ট? অনেক হ্যান্ডরাইটিং, অনেক 3-4 পাতা তাদের লিখতে বলবো, হ্যান্ডরাইটিং করতে বলবো, বোর্ডে একদম, এসে কিছু করতে বলবো। একদম, একদম। তাদেরকে তখন কি অ্যাক্টিভিটি। করবে? হ্যাঁ, তাদেরকে তখন অ্যাক্টিভিটি করাবে, যাতে করে তাদের কনসেন্ট্রেশনটা তাদের না ব্রেক হয়। ফলে তারা যখন বদমাশি করছে বা কোনো রকম মানে কি বলবো, যে কনসেন্ট্রেশন তাদের ব্রেক হচ্ছে, তার মানে তাদেরকে বোর্ডে নিয়ে যাবো, ওদেরকে ইনভলভ করবো পড়াশোনার মধ্যে, ওদেরকে ইনভলভমেন্ট, এবং বাকি ক্লাসকে বলবো যে ওদের মাধ্যমে কিছু যাতে পড়ানো যায়। কারেক্ট, ভেরি গুড অ্যান্সার। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তোমায় আমি আর কোশ্চিন জিজ্ঞেস করছি না আজকে, কোশ্চিন টোশ্চিন নেক্সট দিন করবো, কিন্তু ওয়েল এবং ঠিকঠাক আছে, এবং ভালো হচ্ছে। ওকে, ভালো হচ্ছে, অল দ্য বেস্ট। আর এবং স্যার আরো বলছি যে আমার হ্যাঁ। যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং আছে স্যার, তাহলে ও মানে আমার যে ইন্টারভিউ কোয়েশ্চেনটা বেস্ট আমার হবি আর মানে সাবজেক্টে কি ম্যাথামেটিক ওরিয়েন্টেড হবে না মানে হুম, সবকিছু থেকেই স্যার ওটা আসতে পারে এটা? এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, মানে কি আচ্ছা হবে আচ্ছা বলা যাবে না কি হবে, মানে ওরকম বলে আচ্ছা যদি আচ্ছা। আমি দিতে পারতাম তাহলে তো। না সে তো অবশ্যই মানে সাবজেক্ট ধরুন, মানে ইংলিশ ধরুন এটা বা এটা বাংলা বা উনি ম্যাথ। উনি হ্যাঁ। উনি বা যারা উনি বা ওনারা যেই সময় হুম থাকবেন, সেই সময় কি করবে বলা খুব মুশকিল। হুম ইট হুম মে হুম। বি তোমার ইঞ্জিনিয়ারিং থেকে হয়তো, আমি হয়তো এমন একজন যে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানি না, আমি হয়তো আর্টসের লোক, হ্যাঁ। তো সেক্ষেত্রে তখন তারা ইঞ্জিনিয়ারিং এ যাবে না। আচ্ছা। ঠিক আছে, বা হয়তো কোনো সায়েন্সের লোক নেই হয়তো ইন্টারভিউ বোর্ডে, হতেই পারে তোমার সময়। হুম তো হয়তো হুম হুম, হয়তো হতে পারে। হয়তো বাংলার শিক্ষক বা শিক্ষিকা আছেন, হয়তো ইংলিশের শিক্ষক বা শিক্ষিকা, হয়তো আর্টসের জিওগ্রাফি বা হিস্ট্রি শিক্ষক শিক্ষিকা আছে, তখন তোমাকে সায়েন্স থেকে হুম। ধরবে না। বা হয়তো সায়েন্সের ফিজিক্সের একজন আছেন, তখন তোমাকে খুব বেশি অঙ্কের কোশ্চেন জিজ্ঞেস করবেন না। তো কারণ খুব বেসিক কোশ্চেন, এবার সায়েন্সের টিচার মানে কি বেসিক জিনিস তো জানি অঙ্কের, কিন্তু আচ্ছা খুব আচ্ছা হাই হ্যাঁ লেভেলের সে। হয়তো কিছু করবেন না, তো এই ধরনের জিনিস থাকে। বা হয়তো বলতে পারে যে শ্রীধর আচার্যর ফর্মুলা জানা আছে, এরকম হয়তো কিছু বলতে পারে। আচ্ছা আচ্ছা যে আচ্ছা। কোনো জায়গা, মানে বেসিক জায়গাটা পড়ে রাখো, আমি যে হুম হুম নোটগুলো হুম। দিচ্ছি সেগুলো পড়ে রাখো। একটা বেসিক জায়গা যখনই স্ট্রং হয়ে যাবে, তখন দেখবে যে হ্যাঁ, মানে হ্যাঁ। হুম হুম হুম, তখন দেখবে যে তুমি আলাদা লেভেলের একটা কনফিডেন্স পাচ্ছ। ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, মানে সব সাবজেক্ট গুলো নিয়ে একটু করে দেখে যেতেই হবে কারণ ইয়েস, ইয়েস, আর ইয়েস, আমার তো। ইয়েস। হ্যাঁ স্যার। আর আমার বিশেষ করে মনে হয় যে বাংলা বাংলা মানে আর্টস ব্যাকগ্রাউন্ডটা আমাকে বেশি করে বলতে হুম পারে, হুম কারণ হুম ওটা হুম আমার হুম চর্চার হুম মধ্যে যেহেতু নেই খুব হুম একটা। হুম হুম হুম, বলতেই পারে, কারণ হ্যাঁ তুমি প্রাইমারি পড়াচ্ছ, মানে তোমাকে বাংলা হ্যাঁ পড়াতে হ্যাঁ হবে। সব জানতে হবে তো তার সেটাই। ফলে বাংলার যেরকম ভাবে আমি স্টাডি মেটেরিয়াল গুলো দিচ্ছি, সেগুলো হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ। সব দিয়ে দেবো, ওগুলো দেখো, ঠিক আছে, সুবিধা হবে, ভালো হবে, ঠিক আছে। অসুবিধা হবে না। ঠিক ওকে, আছে স্যার, ঠিক আছে, ঠিক থ্যাংক আছে, ইউ স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার, স্যার আজকে বলছিলাম হ্যাঁ যে বলো স্যার, বলো, হ্যাঁ বলো। বলছি স্যার আমার যেহেতু নার্সিং ব্যাকগ্রাউন্ড আছে, তো সেখান থেকে স্যার কিছু নার্সিং এর নর্মাল যে বেসিক কোশ্চেন গুলো হয় সেগুলো একটু দিলে খুব ভালো হতো, স্যার। নার্সিং এ তো আমি নিজে জানি না গো। মানে ওই বায়োলজি স্যার যেটা দেখাচ্ছিলেন, স্টাডি মেটেরিয়াল বায়োলজি স্যার, ওখান কিন্তু থেকে যদি অত কিছু অত কঠিন কোশ্চেন কি করবে? আমি তাহলে দিয়ে দিতে পারি, সায়েন্সের জিনিস, মানে, বায়োলজি কোষ সেল এগুলো দিয়ে দিতে পারি, কিন্তু অত কঠিন হ্যাঁ কোশ্চেন কি কিছু করে? মানে নর্মাল যেগুলো জিনিস স্যার, বেসিক গুলো স্যার দিলে খুব ভালো হয় আর কি, ধরুন হুম, ওগুলো একটু দেখে নিতাম মানে আর কি। দিয়ে দেবো তাহলে, ওকে, নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওগুলো খুব একটা আসে না, মানে সবার ওটা পড়ার দরকার নেই আমার মনে হয়। তবে খুব কঠিন কোশ্চেন নার্সিং থেকে বা ওই জিনিস থেকে জিজ্ঞেস করবে না, হয়তো বায়োলজি কিছু জিজ্ঞেস করতে পারে, যে তুমি তো নার্স, বলো তো আমাদের কটা হাড় থাকে দেহে, এগুলো হয়তো করতে পারে। কিন্তু একদম কোষের ভেতরে ঢুকে যাবে ওরকম না, বা হয়তো বলতে পারে যে মাইটোকন্ড্রিয়াকে আমাদের কি বলা হয় কোষের, বুঝতে পেরেছো, কোষের কি বলা হয়? শক্তিঘর। শক্তিঘর। তো এগুলো খুব বেসিক জিনিস থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে, আমি বায়োলজি দিয়ে দিব, অসুবিধা নেই, ঠিক আছে। অন্য, স্যার, হ্যাঁ স্যার বলো। বাংলারটা দিবেন তো? হ্যাঁ, এতজন কিছু শুনতে পেলাম না, স্যার আরেকবার। বাংলারটা দিবেন তো? হ্যাঁ, সব দিয়ে দেবো, বাংলাই তো মেন, বাংলা, ইংরেজি, অঙ্ক আর এনভায়রনমেন্টাল সায়েন্স হচ্ছে মেন। তার বাইরে যদি তুমি মনে করো স্যার আমি জিকে নেবো, আমি একটু কারেন্ট অ্যাফেয়ার্স নেবো, আমি একটু চাইল্ড ডেভেলপমেন্ট এডুকেশন নেবো, দেখো সিলেবাস বললাম না, কিচ্ছু নেই, সব কিছু।
সব না কিছু সিলেবাস। স্যার, সেটা বলছি না, আমি বলছি যাদের আর কি বাংলা অনার্সেরও আছে তার মানে আমি ওই হিসাব করে বলছি যে বাংলা যদি আমি গিয়ে গ্র্যাজুয়েশনটার কথা বললাম, হুম তখন যদি ওখান থেকে প্রশ্ন তো করতেই পারে খুব যে বেসিক কোশ্চেন করতে পারে যে বাংলা হ্যাঁ, গ্র্যাজুয়েশনে কি পড়েছো একটা লেখক, বা তিনি হয়তো হ্যাঁ, বাংলার টিচার। তুমি হুম, যদি বাংলার টিচার হুম, পেয়ে গেলে তাহলে বাংলা থেকে তোমাকে একটা কঠিন কোশ্চেন করবে, এটা খুব স্বাভাবিক, তাই না? হ্যাঁ, সেটাই বলছি স্যার, সেটার সাবজেক্টের উপরে দেবেন তো, মানে যাতে আমরা ওটা বলতে ও পারি। গ্র্যাজুয়েশন বাংলা কি করে দেবো গো? তো মুশকিল, তো গ্র্যাজুয়েশনে তো সমস্যা না, মানে। গ্রাজুয়েশন বাংলা লেভেল বলছি না, মানে জাস্ট যেগুলো আর কি কোশ্চেন বেসিক্যালি হ্যাঁ করতে হ্যাঁ পারে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। মানে ঠিক তুমি আছে যদি স্যার। বলো স্যার আমি গ্র্যাজুয়েশন হিস্ট্রিতে, তাহলে আপনি হিস্ট্রি পড়ান তো, তা সম্ভব না, না অসম্ভব। স্যার, হ্যাঁ। সেটা বলছি না, মানে আমি বলছি যে জাস্ট বাংলা, আমি যেহেতু বললাম স্যারকে যে হুম স্যার আমি বাংলার অনার্স করেছিলাম, গ্রাজুয়েশন এইভাবে হুম। পাশ করেছি, তো তখন উনি তো প্রশ্ন করতেই পারেন আমাকে যে বাংলা থেকে তাহলে আপনাকে কিছু প্রশ্ন করছি তবে আমার আমার মনে অনার্স। আমার মনে হয় না যে তারা গ্র্যাজুয়েশন লেভেলে খুব একটা একটা দুটো হয়তো করতে পারে, যে গ্র্যাজুয়েশনে তুমি কি পড়েছো বা কিছু বাংলার, কিন্তু আলটিমেটলি আবার প্রাইমারিতেই চলে আসবে। কারণ তুমি তো প্রাইমারি আচ্ছা, করছো না, ওভারঅল তো তোমার আসতো মানে দু একটা কোশ্চিন হয়তো আউট অফ সিলেবাস করতে পারে, কিন্তু মেনলি ফোকাসটা সিলেবাসের মধ্যেই থাকে। এবার হয়তো তোমাকে ব্যাকরণ থেকে কিছু কোশ্চিন করলো, কিছু হয়তো হ্যাঁ, সন্ধি থেকে করলো, কিছু কারক থেকে, যেমন আমি ধরলাম কটা কারক আছে কি কি, বা আমি বিদ্যালয়ে যাচ্ছি, হুম, তাহলে হুম, হুম, এই হুম, বেসিক জিনিসগুলো, মানে এগুলো যদি না হুম, পারো তাহলে খুব মুশকিল হয়ে যায়, মানে এগুলো কিন্তু পারতে হবে, হ্যাঁ। এবং হুম। এগুলো না পারলেই স্যার তখন এখন একটা তো খারাপ জিনিস। সবকিছুই ভুলে গেছি, 10 ইয়ার্স কমপ্লিট হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছিল। আমি আমি ওই জন্যই তোমাকে বললাম বা তোমাদেরকে বললাম যে যেভাবে আমি নোটগুলো দিচ্ছি, তাহলে কি হবে বলো তো, যে একবার করে ওগুলো দেখলে সবার মনে পড়ে যাবে। আর এখন যদি আমি হ্যাঁ, বলি যে স্যার বাংলা, একটা এক, কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ, বলছি স্যার আমি মানে গ্র্যাজুয়েশন করতে করতে ডিএলএড করেছি, মানে গ্র্যাজুয়েশনটা 2 বছর কমপ্লিট করে তারপরে ডিএলএড করেছি। হুম মানে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি 13-14 সেশনে, হুম। তারপর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে তারপর 15-17 সেশনে আমি ডিএলএড কমপ্লিট করে আবার গ্র্যাজুয়েশনটা মানে থার্ড ইয়ারটা 18তে দিয়েছি। হবে না তো তাহলে। এবার সেক্ষেত্রে হ্যাঁ স্যার, 5 ইয়ার্স এর মধ্যে কমপ্লিট করতে পারলে তো হয়ে যায়। 5 ইয়ার, এই নিয়ম টিয়ম গুলো না, এগুলো একটু কনফিউজিং, মানে এগুলো আমি এবার স্যার এক্ষেত্রে আমি ইন্ট্রোডাকশনটা কি বলবো? কি বলবে। তুমি তোমার ডিএডটাকে অ্যাভয়েড করে দাও, শুধু গ্র্যাজুয়েট সালগুলো বলার দরকার নেই, একটু চালাকি করতে হবে। মানে স্যার মানে মানে গ্র্যাজুয়েশনের সব সময় সাল, গ্র্যাজুয়েশন বা ডিএলএড এর। তোমার সালই বলা দরকার নেই। আমি মাধ্যমিক পাস করেছি অমুক স্কুল থেকে, উচ্চ মাধ্যমিক অমুক স্কুল থেকে, হুম। গ্র্যাজুয়েশন অমুক ইউনিভার্সিটি বা কলেজ থেকে, ডিএড অমুক, হয়ে গেল। সাল বলার দরকার নেই, সবসময় সাল বললাম কি হবে। আচ্ছা, সেক্ষেত্রে মানে গ্র্যাজুয়েশনটা আগে বলবো না ডিএডটা ডিএলএডটা আগে বলবো? গ্র্যাজুয়েশন আগে, ডিএড পরে। ডিএড হচ্ছে তোমার একটা ডিপ্লোমা ডিগ্রি, ওটা পরে, আগে তুমি মেন যে ডিগ্রিগুলো সেগুলো সবসময় আগে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি, এগুলো তারপরে তোমার ডিপ্লোমা। ওকে। আচ্ছা, মানে সাল বাদ দিয়ে শুধু হ্যাঁ, ডিগ্রি গুলোই বলবো? সালটা থেমে যাও, চেপে যাও একটু, মানে উপস্থিত বুদ্ধি লাগতে হবে, ঠিক আছে। ইন্টারভিউ মানেই হচ্ছে আচ্ছা, প্রেজেন্স অফ মাইন্ড, একটু উপস্থিত বুদ্ধি, মানে একটু অনেক কিছু আছে যেগুলোকে একটু আমাদেরকে থেমে যেতে হবে, যে না এ ছেড়ে এ মানে এটাতে কোনো খারাপ এফেক্ট পড়বে না তো? না না, কি ওগুলো তো এফেক্ট পড়লে তো তাহলে হয়েই যেত, তাহলে তো 90% ছাত্রছাত্রী চাকরি হতো না। ওগুলো কোনো ব্যাপার না, ওগুলো তো এফেক্ট পড়ে না, মানে ওভারঅল কি বলতো তুমি কিরকম বলছো, মানে তুমি ওগুলো ভাবছো হয়তো যে স্যার আমি তো ইঞ্জিনিয়ারিং করি তাহলে আমার অনেক এফেক্ট পড়ে, আমি তো স্যার নার্সিং করি আমার এফেক্ট পড়ে না। তুমি যখন সবকিছু ক্লিয়ার করে ইন্টারভিউ বোর্ডে এসছো তখন তুমি কোয়ালিফাইড। তুমি কি করেছো তোমার পাস্ট হিস্ট্রি দেখবে না, হ্যাঁ তুমি যদি এবার বলো স্যার আমি খুন করে এসেছি তাহলে আলাদা ব্যাপার, কিন্তু তুমি বেসিক্যালি কি করে এসছো সেটা দেখবে না, তুমি কতটা ধরো আমি একটা কোম্পানি চালাচ্ছি, আমি ধরো কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, ইফ ইউ আর এলিজিবল দেন ইউ ক্যান অ্যাপ্লাই, তুমি অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর আমি দেখলাম যে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র অ্যাপ্লাই করেছে, নার্সিং এর ছাত্র অ্যাপ্লাই করেছে, কিছু অমুক ছাত্র অ্যাপ্লাই করেছে, তো আমি কাকে নেব, আমি নেবো যে আমার কাজের সঙ্গে যে কোয়ালিফাইড, সে যদি আমার কাজটা করতে পারে, সে নার্সিং হোক, সে বিএসএফ হোক, সে মিলিটারি হোক, আমার দেখার দরকার নেই, সে আমার কাজ করতে পারবে কিনা, যদি বলে দেন ওকে। তো সেই কারণে কেউ যদি বলে 1 থেকে 5 আমি পড়াতে পারবো কিনা, সেটা তোমার অ্যাটিটিউড, সেটা তোমার এক্স ফ্যাক্টর, সেটা তোমার পড়ানোর কৌশল, থ্রু ডেমোর মাধ্যমে তারা দেখবে, তোমার বলার কায়দা, তোমার বাচনভঙ্গি, তোমার হাসি, তুমি হাসছো কিনা, তুমি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কেয়ারফুল হবে কিনা, সেগুলো দেখবে। তুমি নার্সিং করে এসছো তো আরো ভালো, তো নার্স যারা হয় তারা তো আরো বেশি কেয়ারফুল হয়, তারা তো তোমার পজিটিভ জিনিস, তুমি কেন লুকাতে যাবে। তুমি ইঞ্জিনিয়ারিং করে এসছো বলে তোমার ধৈর্য শক্তি বেশি, যারা ইঞ্জিনিয়ারিং করে তার প্রচন্ড ধৈর্য, তার ফলে তোমার ভালো, তো এই সমস্ত কোয়ালিটি তোমার, সেই কোয়ালিটিগুলো কেন লুকাবে, তুমি অবশ্যই এগুলো মানে আরো বলবে।
ঠিক আছে, এগুলো কোনো অসুবিধা নেই। তুমি যদি বলো স্যার আমি হাউস ওয়াইফ, আমি কি বলবো অবশ্যই হাউস ওয়াইফ মানে তুমি কেয়ারফুল, তোমার বাচ্চা আছে মানে বেবি আছে মানে তুমি বাচ্চাদের সঙ্গে সময় কাটাও, দেন মানে ইউ আর মোর ক্যাপাবল। তো এই জিনিসগুলোকে পজিটিভ ওয়েতে নাও না, তুমি নেগেটিভ ওয়েতে নিচ্ছ। তুমি যদি বলো স্যার আমি একটা চাকরি করি, আমি কি বলবো অবশ্যই তুমি একটা চাকরি করো মানে ইউ আর মানে তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, তুমি একবার চাকরি পেয়েছো তার ফলে তুমি ওয়েল ডিজার্ভ, তুমি অবশ্যই বলবে। তো এগুলো কোনো নেগেটিভিটি নেই, এগুলোর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। নেগেটিভিটি ওটাই যে তুমি যদি মিথ্যে কথা বলো, আর সেগুলো ধরা পড়ে যায়, তোমার মধ্যে তখন কনফিডেন্সের অভাব হবে। তুমি মিথ্যা কথা বলতে গেলে দেখবে যে তুমি ভুলভাল বলছো, বা তুমি লুকিয়ে যাচ্ছ, তুমি একটু গম্ভীর হয়ে যাচ্ছ, ঢোক গিলছো, এগুলো এফেক্ট একদম। ফেলবে। তার ফলে নিশ্চিন্তে তুমি সত্যি কথা বলো। তবে কিছু জায়গা কিছু জিনিস এগুলো মাঝে মধ্যে একটু চেপে যেতে হয়, মিথ্যা কথা না, এটা চেপে যেতে হয়। ছেড়ে দাও, সালটা বলো না, তাই না? ঠিক আছে স্যার। তুমি যদি এখন ধরো ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে, তুমি বললে যে স্যার তুমি কি করো, বললে যে আমি এখন টিউশন পড়াই। কত টিউশন পড়াও জিজ্ঞেস করবে, কত বাচ্চাকে পড়াও। তুমি হয়তো পড়াও, হয়তো প্রচুর টিউশন পড়াও, তুমি হয়তো 150-200 স্টুডেন্ট পড়াও, তুমি বলবে না ওগুলো, তখন তোমার চাপ হয়ে যায়। তুমি তো বললে তখন একটু চেপে গেলে, পড়াই স্যার মোটামুটি 40-50। তখন তুমি বলে আমি 200 জন স্টুডেন্টকে পড়াই, আমার প্রচুর ব্যাচ আছে। তাহলে বলে তোমার প্রচুর ব্যাচ আছে মানে তুমি এত পড়াও, তাহলে তুমি কি করে স্কুল করবে? তো অনেক সময় এই জিনিসগুলো একটু চেপে যেতে হয়, এগুলো মিথ্যা না, এগুলো চেপে যেতে হয় একটু। তো এগুলো একটু করতে হয়, এগুলো হচ্ছে উপস্থিত বুদ্ধি। তুমি কোনটা বলবে না বলবে সেগুলো একটু চেপে যেতে হবে তোমাকে। মানে তুমি লুকোবে না কিছু, কিন্তু কোনো কোনো জিনিস একটু কম বলতে হয় অনেক সময়। এগুলো তোমাকে ওই সময় বুঝে নিতে হবে যে কোনটা আমাকে এফেক্ট করতে পারে, কোনটা বলবে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট আমি বৃহস্পতিবারটা ক্লাস নিতে পারছি না, আমি হ্যালো শনিবার দিন ক্লাস নেবো। হ্যাঁ, স্যার, হ্যাঁ, একটু একটা কথা বলার হ্যাঁ, ছিল। বলো পলি। স্যার বলছি, আমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা ফর্ম ফিল আপে দিয়েছি আর আধার কার্ডের যে প্রেজেন্ট ও অ্যাড্রেস আছে এসব কোনো দুটোর জায়গা, এটাতে কি সমস্যা হবে? না না, ওগুলো কোনো সমস্যা নেই। ওগুলো সমস্যা হলে 50,000 ফর্ম ফিল আপ মানে বাতিল আধার হয়ে যাবে। কার্ডটা যেহেতু আমাদের ফর্ম ফিল আপের সময় দেওয়া কোনো সমস্যা মানে নেই, অ্যাড্রেস নিয়ে কোনো সমস্যা ওটার নেই, তো ওগুলো নিয়ে কোনো আপনার সমস্যা, আমি বুঝে গেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিশ্চিন্তে পড়ো। ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, কেটে দিলাম তোকে।